কি জানি ছিল বলতেছিলেন, বলেন। স্যার প্রজেক্টের যে কার্ডের বাটনটা, প্রজেক্টের কার্ডের, হ্যাঁ বাটনটা, হ্যাঁ প্যারাগ্রাফের নিচে যখন মার্জিন দিচ্ছি, হ্যাঁ তখন স্যার বাটনটা পুরোপুরি মার্জিনটা পাচ্ছে না, মার্জিনের সেকশন পোর্শনটার সাথে ওভারল্যাপ। স্যার যে প্যারাগ্রাফের নিচে যখন মার্জিন দিচ্ছেন, জি স্যার, স্যার পুরোটা মার্জিন নিচ্ছে না, যে ওভারল্যাপ করে আছে। ইন্সপেকশন করে করে দেখা যায় মার্জিনের উপর কিছুটা হ্যাঁ ডাটা নিয়ে আছে। বুঝতে স্যার, পারছি। এটা তো পুরোপুরি মার্জিনের নিচে দাঁড়ান, চলে এটা যাওয়ার না, কথা না, মানে ফুল মার্জিনটা পাচ্ছে। এইটার কথা বলতেছেন মানে ইন্সপেক্ট করার পর? হ্যাঁ স্যার, মানে আমরা যেই প্যারাগ্রাফের উপর নিচে এই যে এটা, এই যে এরকম, এই যে ওভারল্যাপ করে আছে, এই বিষয়টা বলতেছেন না? জি স্যার। এটার বিষয়টা হল, রিজন হইল এবার ওভারল্যাপ করে না, তাহলে স্যার এটা যখন ইন লাইন থাকে তখন স্বাভাবিকভাবে তো ও নিচে নামে না, ঠিক আছে, ওরা ঠেলতেছে একরকম, তো এটাকে ইনলাইন ব্লক করে দিতে হয়, বুঝতে পারছেন? তো অনেক সময় দেখবেন সিএসএস রিসেটে অনেকে এ ট্যাগ এগুলাকে ধরে ধরে ইনলাইন ব্লক করে রেখা দেয়, ঠিক আছে, মানে ইনলাইন ব্লক করা মানে তো এটাই যে পাশাপাশি আসবে, সমস্যা তো নাই, তো অনেকে এই জিনিসটা করে দেয়, এই কারণেই ওটা নিচে আসতেছিল, আর কিছু না। ওকে, তারপরে কি যেন বলছেন স্যার? আরেকটা কি জানি ছিল বললেন, আরেকজন কি যেন বলছিলেন, আর কোনো প্রবলেম আছে এখানে? যেটা বললাম যে ন্যাপবারটাকে অ্যাবসলিউট যদি না করেন তাহলে কিন্তু এটা উপরে আসবে না, ন্যাপবারটাকে অ্যাবসলিউট করতে হবে। একটা এক্সটেনশন ইনস্টল না করেই জয়েন দিতেছিলাম গুগল। হ্যাঁ হ্যাঁ, ওটা আইকন সেম সাইজ না, আর লিঙ্ক তো একটু মোটা, আইকনগুলো সেম সাইজ না, ওই যে হাইট দিয়ে দিবেন তাহলে সেট হয়ে যাবে, সমস্যা নেই। এটা মিড লিঙ্ক অটো অ্যাডমিট, দাঁড়ান এটা ইনস্টল করে রাখি, নেক্সট টাইম যদি কখনো প্রয়োজন পড়ে। এটা তো ফিগমাতেই ওরা দেখবেন, ফিগমাতে চারদিকে একটা রাউন্ড দিয়ে ওরা একটু বড় করে রাখছে, ঠিক আছে, তা আমরা ওটা নেই দেয়, এই কারণে প্রবলেম হচ্ছে। স্যার, হ্যাঁ স্যার। স্যার ন্যাভ বারের ন্যাভ মেনু আর ন্যাভ লোগো হুম, যে সেকশনটা যখন আমরা উইথ 50% দিয়ে দিই, তখন প্যারেন্ট ডিভে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইনটা কাজ করে না কেন স্যার? প্যারেন্ট ডিভে মানে স্যার ন্যাভ মেনুর পোর্শনটা আর হ্যাঁ লোগোর পোর্শনটা, হ্যাঁ স্যার ফ্লেক্স করলে তো হচ্ছে জাস্টিফাই বিটুইন দিলেই দুইটা দুই পাশে চলে যাওয়ার কথা না, হ্যাঁ কিন্তু স্যার যদি উইথ দেই হ্যাঁ দুইটা ন্যাভ লোগো আর ন্যাভ মেনুর ডিভে, তখন স্যার হচ্ছে গিয়ে স্পেস বিটুইনটা কাজ করে না। উইথ কত দিছেন? স্যার 50%। তো 50% দিলে জাস্টিফাই বিটুইন আর জায়গা কই? মানে স্যার ওই ভিতরের যে মেনুটা ওইটা স্যার ওটা সাইডে আসবে কেন? আপনি এইখানে একটা প্যারেন্ট নিছেন ন্যাভ, ন্যাভের ভিতরে একটা ফ্লেক্স নিছেন এই পর্যন্ত, ওই ফ্লেক্সটা আপনি কি করছেন, ওই ফ্লেক্সটা আপনি জাস্টিফাই বিটুইন দিছেন, ওর ভিতরে দুইটা ডিভিডের উইথ নিছেন, তো দুইজন তো পাশাপাশি আছেই, অলরেডি হ্যাঁ স্ট্যাক হয়েছে। তো ও তো আসবে না কখনোই। তাহলে স্যার এটা কি মেনুর যে আলাদা ডিপটা ওইটার ভিতরে ফ্লেক্স দিয়ে কি ওই জাস্টিফাই, হ্যাঁ মেনুর ভিতরে, হ্যাঁ হ্যাঁ, তা আমরা তো এটাই করছি, আমরা তো এটাই করছিলাম, আমরা কি করছি, আমরা এটাই করছি। যাক, একদিক থেকে বেটার হয়েছে যে আপনি ভুলে গেছেন, তার মানে আপনি ভিডিও না দেখা করার চেষ্টা করছেন, যদি ভিডিও দেখা করার চেষ্টা করতেন তাহলে আপনি অ্যাটলিস্ট ওই কোডটা এখানেই পেয়ে যেতেন, ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, সমস্যা নেই করতে করতে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করবো যে আপনারা অনেকেই করছেন, দেখলাম অনেকেই এটা কমপ্লিট করছেন, এটা ভালো যে হ্যাঁ অ্যাক্টিভ থাকাটা দরকার, করতে পারেন না পারেন এটা তো ম্যাটার করে না, ঠিক আছে, ফার্স্ট টাইম নাই করতে পারেন, ভুল হইতেই পারে, ভেঙা যেতে পারে, চুরচুরা যেতে পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা যে করছেন এটা হচ্ছে অনেক বড় বিষয়, যে চেষ্টা করেন, আপনি এটারে উপরে নিতে পারেন নাই, এটা ডানে চাপে নাই, এটা একটু নিচে নামে নাই, ডাজেন্ট ম্যাটার, প্রথম অবস্থায় কোনো কিছু না হওয়াটা এটা কোনো বিষয়ই না, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, প্রিপারেশন ম্যাটার করে, কোনো একটা জিনিস করার আগে প্রিপারেশনটা ম্যাটার করে, আপনাদের প্রিপারেশন ম্যাটার করবে যে আপনার লাইফে কত দূর আগাবে, তো এই প্রিপারেশনটা হচ্ছে যে এখন আপনি চেষ্টা করে যাচ্ছেন, হবে কি হবে না ডাজেন্ট ম্যাটার, আপনি করে যাচ্ছেন, ঠিক আছে, একটা সময় যায় দেখবেন এইগুলো আপনাদের কাছে স্লি ম্যাটার হবে,
এখন এই পুরোটা করতে যারা সম্পূর্ণ করছেন কতক্ষণ লাগছে? হ্যাঁ, ভেঙে ভেঙে করছেন, কতক্ষণ লাগছে? 3 দিন লাগছে, 2 দিন লাগছে, ওকে। আমি যখন করছি কতক্ষণ লাগছে? 1 ঘন্টা। আপনাদের বুঝতে বুঝতে 1 ঘন্টার মতো সময় লাগছে। সিম্পল চিন্তা করেন, যদি আপনারা ওই লেভেলে যখন আসবেন না, আপনাদের কাছে এটা করতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হইলো টাইমের থেকে বিষয়টা হলো যে আপনি চেষ্টা করছেন। 2 দিন লাগুক, 3 দিন লাগুক, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো 3 দিন 4 দিন লাগছে, লাগুক, সমস্যা নাই। কিন্তু করার যে চেষ্টা করছেন এই মেন্টালিটির ধরে রাখবেন। সামনে আমরা যতই কমপ্লেক্স জিনিসে যাই না কেন, প্রতিটা জিনিস মাথায় রাখবেন, একটা কমপ্লেক্স জিনিস কিন্তু স্বাভাবিকভাবে করতে 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 মানুষ ইউজ টু হয়। ঠিক আছে, তো ওই ইউজ টুটা হইতে হবে আগে। স্যার আমরা এখন যে HTML CSS শিখতেছি, হুম। এই জাভাস্ক্রিপ্টের সাথে লাগবে? HTML CSS যেটা শিখতেছেন, এইখান থেকে আপনি যেখানেই যাবেন এটা লাগবে। মানে আপনি HTML CSS যদি ইন ফিউচারে যা মনে করেন যে আমি এখন পিসি সফটওয়্যার বানানো শুরু করব, HTML CSS লাগবে। এক্সটেনশন বানাবেন, HTML CSS লাগবে। মানে ওয়েবসাইট না, HTML CSS হলো এমন একটা জিনিস যেখানে ইউআই আছে সেখানে HTML CSS আছে। সফটওয়্যারে যে ইউআই দেখেন, ওই ইউআই কি দিয়ে বানানো? HTML CSS দিয়ে বানানো। ঠিক আছে, জাস্ট ওটা সি শার্পে করা, ওটা এসপি তে করা, কিন্তু বাট বিষয়টা কি, HTML CSS HTML CSS রুট জিনিস। ঠিক আছে, এটার কোনো অল্টারনেটিভ নেই, আপনি এটাকে অন্য কোনো জায়গায় কিছু ইউজ করবেন না, যেখানে চান HTML CSS লাগে। আরেকটা হইছে যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যখন একটু ভালো রেজোলিউশনে নামাইছি, যখন হুম। 4x এ নামাইছি, তখন স্যার সেম ভাবে সেম ডিজাইনে অ্যাপ্লাই করে একটু বড় হয়ে যায়। হ্যাঁ, এটা তো বড় হবেই। আপনি যখন রেজুলেশন বাড়াচ্ছেন তখন উইথ বেড়ে তাহলে যাচ্ছে। স্যার এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এই পজিশনে আনতে ব্যাকগ্রাউন্ড তখন ওই যে ফিগমাতে যে উইথ হাইটটা দেওয়া আছে না, ওই উইথ হাইটটা ইমেজটারে বলে দিতে হবে। কিন্তু যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতেছেন, তখন তো এখানে উইথ হাইটটা ম্যাটারই করে না। তো এইগুলাকে 4x করবেন না। এইগুলাকে যদি আপনি কোয়ালিটি ধরে রাখতে চান, যে না আমি একটু কোয়ালিটি ধরে রাখতে চাই, তাহলে এসভিজি নামাবেন। ফিগমাতে তো পিএনজি হিসেবে আছে। না, ওখানে তো ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন আছে না, এসভিজি করা যায়, এসভিজি করে দিবেন। হ্যাঁ, তখন আর ওই এক্স ম্যাটার করে না কত রেজুলেশন নামাচ্ছেন। এক্সভিজি নামাইলে তখন আপনি এটা জুম করলে ফাটবে না। ঠিক আছে, নর্মালি এগুলো আসলে তেমন এটা ফাটবেও না, এটা আপনি কখনোই বুঝবেন না, এটা ক্লিয়ার করলেও বুঝবেন না এটা কি হচ্ছে। ঠিক আছে, কারণ এইগুলা একটা জিনিস মাথায় থাকে, একটা ইমেজ নর্মালি এখন যেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা জুম করলে ব্লারি দেখা যাবে, এটা নর্মাল ইউজারও বুঝে। এটা তো আপনার মাথায় ব্যথা নেওয়ার দরকার নাই যে না জুম করলে যাতে এটা ক্লিয়ার থাকে, এই মাথা ব্যথা আপনি নিতে যাবেন কেন? ঠিক আছে, এই ইমেজটা জুম করলে, ফোনের ইমেজ আপনি ডিএসএলআর ইমেজ যদি জুম করেন ওটা তো ফেটে যাবে, ইটস নর্মাল। পিএনজির ধরনই এটা। এটাকে যদি আমি না ফাটাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এসভিজি তে যেতে হবে। ঠিক আছে, তা আমি সব জায়গায় এসভিজি ইউজ করবো কেন? আর এখানে কিছু বিষয় থাকে, যেমন আমরা যখন ইমেজ ইউজ করি, ওয়েবের জন্য একটা ফরম্যাট পাওয়া যায়, এটাকে বলা ওয়েবপি .webp ফরম্যাটে ইমেজ নামানো হয়। তারপরে আরো ফরম্যাট আছে, AVIL নাকি এরকম নামে একটা ফরম্যাট আছে। এইগুলো হচ্ছে অপটিমাইজ ভার্সন প্রতিটা ইমেজের। ওয়েবসাইটে কখনো মোস্টলি এখন দেখবেন, রিয়ারলি দেখবেন যে পিএনজি বা এগুলো থাকবেন এভি ফাইল থাকতে পারে, অথবা ওয়েবপি সবচেয়ে কমন। ওয়েবপি এখন অনেক ওয়েবসাইটে দেখবেন আপনার ওয়েবপি ফরম্যাট পাওয়া যায়। স্যার ডকুমেন্টে তো ইউজ করে না, শুধু ওয়েবের জন্য। হ্যাঁ, ওয়েবপি শুধুমাত্র ওয়েবের জন্য, বা মানে যেগুলো আপনার ওই যে ওয়েবসাইটে দেওয়া হয় সেগুলোর জন্য ইউজ করা হয়, অন্য কোনো কিছুর জন্য ওয়েবপি ইউজ করা হয় না। ঠিক আছে, তো ওইগুলো সমস্যা নেই। আর ইমেজের কোয়ালিটির জন্য অনেক কিছু আছে। স্ম্যাশ আগে একটা জিনিস ছিল খুব পপুলার, এসবিজি। এসবিজি আইকনস টাইপের জিনিসে ব্যবহার করা হয়। এখানে একটা নাম ছিল এই যে, যদি মনে করেন যে ইমেজ বেশি বড় হয়ে যাচ্ছে, কোয়ালিটি মালিটি একটু করতে চান, এই যে এইদিকে নিয়ে আসবেন, কোন একটা ইমেজ দেন এখানে এসকিউসে, লাইক আপনি এই ইমেজটাই নেন, এর আপলোড করলেন। এই ইমেজ কত পার্সেন্ট রিডিউস হয়েছে দেখেন তো? 77%। স্কুশ ছিল কত? 127 কেবি, হয়েছে কত? 28 কেবি। ঠিক আছে, আর দেখেন তো কোয়ালিটি বোঝা যায় যে আপনার কোয়ালিটি খুব বেশি ডাউন হয়েছে নাকি, বুঝবেন না। ঠিক আছে, আর এখানে আপনি কি করতে পারেন যে কমপ্রেস মোডে, যে আপনি এখানে কি করে দেন, ওয়েবপি করে দেন। ঠিক আছে, আরো কি হয়েছে,
কম্প্রেস হয়ে গেছে। এবার আপনি এটা ডাউনলোড করে চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। নর্মালি এটা সাইজ কমায়, সাইজ কমালে রেজুলেশন এমনিই কমে, একটু ড্রপ করবে রেজুলেশন, বাট ওইটা তেমন একটা মেনটেটরি হয় না। পজিশন করতে বা মিলানোর জন্য অনেক সময় দেখছে টপ ফ্লেক্স তারপর আরো অনেক যে এইগুলো আছে টেকনোলজি ওইগুলা দেখছে ইউজ না করে মানে ইউজ করতে অনেক সময় ভুলে যায় না, যে মাথায় থাকে না যে জিনিসটা ইউজ করতে। তো আমরা দেখছে মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম আর মার্জিন রাইট দিলে আমার সব প্রবলেম সলভ হয়ে যায় না হবে এটা কি পারফেক্ট কোনো ওয়ে না। দেখেন এখানে একটা বিষয় কি, সিএসএস এর পারফেক্ট ওয়ের বিষয়টা আসলে কি এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন আমরা যখন সিএসএস কোড করছি, আপনার আমি সিম্পলি এখানে এমন কেউ আছেন যে আগে HTML সিএসএস জানতেন, মানে প্রজেক্ট করছেন, ওকে প্রজেক্ট করছেন, ওকে আপনারা কি এইভাবেই প্রজেক্ট করতেন, মানে যেভাবে আমি করছি প্রতিটা ক্লাস ধইরা ধইরা, বা এই যে এম চাইল্ড বা এই প্রপার্টিগুলোকে এইভাবে ধরে ধরা, বা কমন সিএসএস ধরে ধরে, ঠিক আছে এত এভাবে করছেন? হ্যাঁ, কয়েকজন থাকতে পারেন যে এরা এইভাবে করছেন, অনেকে আছেন যারা করছেন বাট এইভাবে করেন নাই। এইটার বিষয়টা হলো কি আপনার এক্সপিরিয়েন্স, যে আপনি কতটুকু পর্যন্ত আগাইতে পারছেন। এখন এখানে এক্সপিরিয়েন্সের বিষয়টা কিরকম কাজ করে, হইতে পারে কেউ একজন ইউটিউবে এমন মানুষের ভিডিও দেখছে যে আসলে আপনাকে এইভাবেই শিখেছে, ঠিক আছে, ওর ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স না, ওর ক্ষেত্রে কি হয়েছে লার্নিংটা এইভাবে হয়েছে। লাইক আপনি যখন এখন ফার্স্ট টাইম যারা করতেছেন, আপনারা কিন্তু ফার্স্ট টাইম থেকে কিভাবে করতেছেন, এইভাবে করতেছেন, কিন্তু হইতে পারে অন্যরা কেউ এটাকে অন্যভাবে করছিল। সিএসএস এর প্রপার্টি হিউজ, ঠিক আছে। এখন এখানে বিষয়টা আসে যে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, যে কোন একটা এলিমেন্টকে এইভাবে মিলাইলে ঠিক হবে না ওইভাবে মিলাইলে ঠিক হবে, এবং এটা আপনি প্রজেক্ট করতে করতে বিল্ট ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে এখন মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। এখন আপনার টার্গেট কি জানেন, মিলাইতে হবে, ঠিক আছে। টার্গেট এখন মাথায় নেন, মিলাইতে হবে। জাস্টিফাই করবেন সেন্টার কোন আইলো না আইলো না এটা সেন্টার কোন ওরে দইরা মেরা মিলান, হ্যাঁ মার্জিন লেফট দিয়ে 50% হয়ে লাগে। হ্যাঁ, এখন আপনার টার্গেট হচ্ছে মিলানো। কারণ কি এখন আপনি যে জিনিসটা ফোকাস করতেছেন সেটা হচ্ছে লেআউটটাকে বিল্ড করা, ঠিক আছে। কখন আপনি ওই টার্গেটে চলে যাবেন সেটাও বলি, যখন আপনি রেসপন্সিভে আসবেন না তখন দেখবেন ভাঙা শুরু করবে, ঠিক আছে। এই ভাঙা মিলাইতে মিলাইতে তখন আপনার আস্তে আস্তে বিল্ড হবে, যে আসলে এটা এইভাবে না করে যদি আমি পজিশন করতাম তাহলে এই প্রবলেমটা হইতো না, এটা যদি এইভাবে না করে এইভাবে করতাম তাহলে এই প্রবলেমটা হইতো না, তখন আস্তে আস্তে এটা চলে আসবে, ঠিক আছে। এগুলো খুব নর্মাল স্যার, আমি নিজে 2বার 3বার HTML CSS ভুলে গেছি, তো কি ঠিক আছে, আমার লাইফে আমি তো ভুলে গেছি, HTML করছি 2বার, একবার করছি ভুলে গেছি, ওয়ার্ডপ্রেস করতে করতে HTML CSS মাথা থেকে চলে গেছে। তো এইগুলো খুব নর্মাল জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, প্রজেক্ট করতে থাকবেন দেখবেন এগুলো খুব মাথা ইজিলি চলে আসবে, এগুলো নিয়ে আপাতত মাথা নিয়েন না। ওকে, আমরা আমাদের এই প্রজেক্টটা করছিলাম, আজকে আমরা একটা টপিকের সাথে পরিচয় হব, সেটা একটু বলি। সেটা হলো গিট অ্যান্ড গিটহাব, ঠিক আছে। এই দুইটা জিনিস এমন একটা জিনিস যেটা আপনি ওয়েব করেন, অ্যাপ করেন, যে কোনো জব করেন আইটি ফিল্ডে, ঠিক আছে, ডেভঅপস করেন, ডকারাইজ করেন, যেটাই করেন না কেন, এই দুইটা জিনিস আপনার লাগবেই লাগবে। এবার সিনিয়র ডেভেলপার হন, জুনিয়র হন, মিড হন, প্রজেক্ট ম্যানেজার হন, যেটাই হন না কেন লাইফে, এই দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। গিট অ্যান্ড গিটহাব ওয়ান কাইন্ড অফ হচ্ছে ম্যান্ডেটরি স্কিলস, ঠিক আছে। এইটা আসলে এমন না যে এটা ওয়েবের সাথে যায়, অ্যাপের সাথে যায়, এটা কিসে যায়, এটা হচ্ছে যে খাবারের লবণের মতো, সবকিছুর সাথে যায়, ঠিক আছে। তো ওয়ান কাইন্ড অফ এটা আমাদের লাগবে। এখন কেন এটাকে আমি এত দ্রুত নিয়ে আসতেছি ক্লাসে, এটারও কিছু বুঝান। স্বাভাবিকভাবে যেহেতু জিনিসটা আপনাদের প্রয়োজন পড়বে, আর এখন থেকে আপনারা যেহেতু প্রজেক্ট করবেন, আর এটা যেহেতু প্রজেক্টের সাথে রিলেটেড, তো এইটাকে আমরা আগে আগেই শিখে নিব। একটা বেসিক লেভেল পর্যন্ত আজকে আমরা শিখে ফেলবো যে আসলে গিট এবং গিটহাব আমাদের কি কাজে লাগবে। এরপরে আস্তে আস্তে আমরা আরো ওখানে বিষয় আছে, যেমন মার্জিং করা, মার্চ করা, কোলাবোরেশন করা, ঠিক আছে, একসাথে অনেক মানুষ কাজ করা, ভার্সন কন্ট্রোলিং করা, অনেক কিছু করা যায়, ওইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরে আলোচনা করবো। বাট আজকে আমরা একটা বেসিক আইডিয়া নিব, এবং ওই আইডিয়াটা নেওয়ার পর এরপর থেকে আপনারা যতবার প্রজেক্ট করবেন ওইভাবেই করার চেষ্টা করবেন, যাতে ওই কমান্ডগুলা, কিছু কমান্ড শিখবো আমরা, ওই কমান্ডগুলো যাতে আপনার মাথায় সেট হয়ে যায় একবারে, ঠিক আছে। এই কারণে আগে থেকে শুরু করা। এবার আগে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সটা কি। আমরা যদি দেখি গিট, এটা হচ্ছে গিটের ওয়েবসাইট, আর আমরা যদি এখানে সার্চ করি গিটহাব, তাহলে এটা হচ্ছে গিটহাবের ওয়েবসাইট। একটা হলো গিটের ওয়েবসাইট, আর এটা হচ্ছে গিটহাবের ওয়েবসাইট।
বিগিনার লেভেলে যে জিনিসটা মনে হয় গিট আর গিটহাব মনে সেম জিনিস, ঠিক আছে, বাট গিট আলাদা জিনিস, গিটহাব আলাদা জিনিস, দুইটা টোটালি আলাদা। ওকে, এবার আগে বুঝা ট্রাই করেন যে গিট কি কাজ করে আর গিটহাব কি কাজ করে। প্রথমে আমরা আলোচনা করব গিট নিয়ে। গিটকে যেটা বলা হয় সেটা হলো ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, DVCS, ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, এটাকে বলা হয় গিটকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। এবার এই ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আসলে কি কাজ করে, এর আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হলো ভার্সন কন্ট্রোলিংটা আসলে কি, ঠিক আছে, তারপর আমরা ডিস্ট্রিবিউট নিয়ে আলোচনা করব। সিম্পলি চিন্তা করেন, এই যে 2.5.51.0 বা 0 যাই পড়ে না কেন ও বলা যায়, ঠিক আছে। এই যে এখানে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মানে কি কেউ জানেন? এত ভার্সনে তিনটা সংখ্যা দিছে, যদি 2 দিত আর 3 দিত তাহলে সমস্যা কি ছিল? তিনটা কেন দিল? চাইলে তো যদি ভার্সনে চেঞ্জ করেন 1 2 3 4 চেঞ্জ ভার্সন, 3 সংখ্যার কোনো না কোনো মিনিং আছে। ওকে, এবার তিনটা সংখ্যার মিনিংটা বলেন, কোনটা জেনারেশন 2 আর এটা ছোটখাটো যেসব আপডেট আছে আসে ওগুলো মেবি মাঝখানে সংখ্যাটা চেঞ্জ হয়, আর যখন নাকি পুরাটাই চেঞ্জ হয়ে যায় তখন নাকি ফার্স্ট। ইয়েস, এইখানে তিনটা জিনিসকে মিন করা হয়, একটা হলো প্যাচ আপডেট, একটা হলো মাইনর আপডেট, একটা হলো মেজর আপডেট। 0 যেটা সেটাকে বলা প্যাচ আপডেট, সেই মাঝখানে যেটা সেটাকে বলা মাইনর আপডেট, আর সবার শুরুতে যেটা সেটাকে বলা মেজর আপডেট বা ব্রেকিং চেঞ্জেস, ঠিক আছে। ওকে, যদি এই 0 চেঞ্জ হয় কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনি গিট নিয়ে কাজ করেন বা যে কোনো ভার্সন নিয়ে কাজ করেন, 0 চেঞ্জ হইলে কোনো ইম্প্যাক্ট পড়ে না, ঠিক আছে। 0 যতক্ষণ চেঞ্জ হচ্ছে কোনো ইম্প্যাক্ট পড়বে না। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দেখবেন যে এই দুটো চেঞ্জেস হলে আপনার আপডেট দেওয়া ম্যান্ডেটরি না, বাট যখন ব্রেকিং চেঞ্জেস চলে আসে তখন আপডেট দেওয়া ম্যান্ডেটরি, নাহলে হোয়াটসঅ্যাপ চলেই না, ফেসবুক চলেই না, ঠিক আছে। এগুলোকে বলে ব্রেকিং চেঞ্জেস। এখন এই 0কে বলা হয় প্যাচ আপডেট। প্যাচ আপডেটটা কি হইতে পারে? কোন একটা স্টাইল চেঞ্জ করা হয়েছে, কালারে কোনো একটা ইস্যু ছিল আপডেটের টাইমে, হইতে পারে ডক্সে কোথাও লেখা ভুল ছিল, হইতে পারে একটা ফাংশনের নাম একটু কিছু 19-20 ছিল, বা কোনো একটা কিছু ছিল, সেটাকে প্যাচ আপডেট, মানে একবার মানে নিম্ন লেভেলের আপডেট, এটা ধরার মতোই না। এরপরে আসে মাইনর আপডেট, মাঝখানে যেটা এটাকে বলা হয় মাইনর আপডেট। মাইনর আপডেট কি করে? মাইনর আপডেট হলো কোন একটা কোডের হয়তোবা আমি ফাংশন ছিল, সেই ফাংশনের হয়তোবা কোনো একটা স্ট্রাকচার আমি হালকা একটু ঘুরে রাখছি, ঠিক আছে, একটু ঘুরে দিছি, ঠিক আছে। মাইনর আপডেটে হালকা কিছু ব্রেকিং হইতে পারে কোনো কোনো পোরশনে, মাইনর আপডেটে ব্রেকিং হইতে পারে, বাট কোনো কোনো পোরশনে, সম্পূর্ণ স্ট্রাকচারে পোরশন ভেঙে যাবে না, কোনো কোনো পোরশন হতে পারে। লাইক আপনি কোনো একটা হোয়াটসঅ্যাপের এমন একটা কোনো আপডেট নিয়ে আসছেন, সেটা আসলে কোনো ব্রেকিং চেঞ্জেস না, হয়তো বা ইমোজিগুলোকে আপনি কি করছেন, কালার একটু চেঞ্জ করে দিয়েছেন, ইমোজির কালারগুলোকে একটু অন্যরকম করছেন, একটু অ্যানিমেটেড করছেন, এর ফলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্সেস নাই। তো এইগুলাকে বলা হচ্ছে কি মাইনর আপডেট। আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কিছু কিছু মাইনর আপডেট নিয়ে আসে। 2 যেটা দেখতেছেন প্রথম সংখ্যা, এইটাকে বলা হয় মেজর আপডেট। মেজর আপডেট আসার সাথে সাথে ব্রেকিং হবে, ইটস ট্রু, মানে ব্রেকিং হবেই হবে। এইখানে যখন 2 থেকে 3 হবে বা 3 থেকে 4 হবে, তার মানে ব্রেকিং চেঞ্জেস চলে আসছে, আপনাকে আপডেট করাটা এখন ম্যান্ডেটরি। আপনি যদি আপডেট না করেন তাহলে আপনার কোড ব্রেকিং হবে, এবং এই আপডেট করার টাইমে অবশ্যই ব্যাকআপ রাখা হয়। এই আপডেট করার টাইমে আমরা তো প্রোগ্রামার পার্সপেক্টিভে চিন্তা করতেছি, লাইক আমরা কোনো একটা প্রজেক্ট বানাইলে যদি ব্রেকিং চেঞ্জেস নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে, এটাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, ঠিক আছে। উইদাউট ব্যাকআপ কখনো ব্রেকিং চেঞ্জেস করা হয় না, কারণ ব্রেকিং চেঞ্জেস করলে কোড ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি। লাইক আপনি যদি বলেন যে আজকে কি বলে লারাভেলের হয়তো 10 থেকে 12 নম্বর ভার্সন আসছে, তার মানে এই 10 থেকে 12 নম্বর ভার্সন আসা মানে হচ্ছে অনেক কোড ডিপ্রিকেটেড করে ফেলছে, অনেক কোড অফ করে ফেলছে, কোনো না কোনো ব্রেকিং হয়ে গেছে, আপনার সাইডে কোনো না কোনো একটা ব্রেকিং হইতে পারে, এই কারণে এগুলোকে বলা হয় ব্রেকিং চেঞ্জেস, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হয় ভার্সন, এবং ভার্সন 3টা ধরনের হয়, অনেক ক্ষেত্রে দেখবেন 4-5টাও হয়, সেটা ওরা আলাদা আলাদা কিছু কিছু আপডেট দিয়ে রাখে, বাট মূল হচ্ছে 3টা, প্যাচ, মাইনর, মেজর, ঠিক আছে। এই 3টা জিনিসে আপডেট হয়। এবার এই যে 3টা জিনিসে আপডেট হয়,
এখন একটু এভাবে চিন্তা করেন, আপনারা সবাই গেম খেলছেন, ভাইসিটি গেম খেলছেন, ভাইসিটি, ওকে, ভাইসিটি গেমে একদিনে কেউ ভাইসিটি শেষ করে নাকি লোড গেম দেন? লোড গেম দেন, চেক পয়েন্টস দেন, ঠিক আছে? তো আপনি যদি রিয়েল লাইফে অন্য কোনো গেমও খেলেন, যেগুলো লাইক আমরা যে আগে একটা বলের গেম দিত না, এরকম দেখা যেত কি একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর চেক পয়েন্ট ক্রিয়েট হইতো, যে আমি যদি এখন মইরা যাই তাহলে ওইখান থেকে শুরু হয়, শুরু থেকে শুরু হয় না, এগুলোকে বলা কি চেক পয়েন্টস। স্বাভাবিকভাবে আপনি যখন আজকে যদি আমি আপনাকে বলি যে আমার একটা ওয়েবসাইট লাগবে, এই ওয়েবসাইট হলে না একদিনে করতে পারবেন, ঠিক আছে? অন্য কোনো ই কমার্স বা কিছু বানাতে গেলে এটা তো একদিনে করা সম্ভব না, তা আমাদের কিছু চেক পয়েন্টস প্রয়োজন। এবার স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন, এখন হইতে পারে না যে ই কমার্সের হোম পেজ করার পর যখন আপনি অ্যাবাউট পেজে গেছেন, কোনো একটা কোডের কনফ্লিক্টের কারণে হোম পেজও ভেঙে গেছে, হোম পেজও শো করতেছে না, অ্যান্ড ব্যাক যাবেন কেমনে? কন্ট্রোল জেড 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 দিয়ে তার ব্যাক যাওয়া সম্ভব না, কারণ ওইখানে মিলিয়নস অফ কোডস, কোন কোডের জন্য ভাঙছে, কি হয়েছে, কোনো আইডিয়া নেই। কিন্তু যদি আপনি হোম পেজ করার পর একটা চেক পয়েন্ট ক্রিয়েট করে নিতেন এবং অ্যাবাউটে আসার পর যদি কোড ভাঙাও যেত, আপনি যদি ওই চেক পয়েন্ট আবার ফেরত যেতে পারতেন, তাহলে কি সুবিধা হতো না? তার মানে কি আমি ভার্সন চেঞ্জিং করতে পারতেছি। আমি একটা পোর্শন পর্যন্ত করার পর আমি আমার প্রজেক্টে কি করলাম, একটা চেক পয়েন্ট ক্রিয়েট করলাম বা একটা ব্যাকআপ নিয়ে নিলাম, দেন আমি যদি আরেকটা কাজ করার টাইমে দেখি যে ব্রেকিং হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারবো, ওই ব্যাকআপে আবার ফেরত যেতে পারবো। এটাকে বলা হয় চেক পয়েন্ট, ঠিক আছে? আর এই পুরো জিনিসটাকে বলা হয় ভার্সন কন্ট্রোলিং, ঠিক আছে? আমরা জিনিসটাকে কি করতেছি, ভার্সনটাকে কন্ট্রোল করতেছে। ওকে, এতটুকু কি ক্লিয়ার হয়েছেন যে ভার্সন কন্ট্রোল বলতে আসলে কি মিন করতেছে? ওকে, এইবার আসেন যদি আমি বলি ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড বিষয়টা কি? লাইক আমি আপনাদেরকে মনে করেন একটা প্রজেক্ট দিলাম করার জন্য, এখন এই প্রজেক্টটা স্বাভাবিকভাবে সবাই সবার বাসা থেকে করবেন। এখন মনে করেন আমি আপনাদেরকে এই প্রজেক্টটাতে করতে দিছি, একজনে বলছি ন্যাপবার করবেন, একজনে বলছি এই ব্যানার করবেন, একজনে বলছি প্রজেক্ট সেকশন করবেন, একজন কন্ট্যাক্ট করবেন, একজন ফুটার করবেন, ওকে? এখন এই যে এক একজন যে এক একটা করলেন, এটা মিলাবেন কেমনে? ওয়ে কি মিলানোর জন্য? এক একজন এক এক পার্ট করছেন, গিট এন্ড গিটহাব ছাড়া যদি চিন্তা করেন তাহলে কি করবেন, সবাই সবার কোড নিয়ে আসবেন, ঠিক আছে? নাহলে সবাই সবার কোডের ড্রাইভ আপলোড করবেন, একজন কি করবে সব কোড নিয়ে একটা ফাইলে নিয়ে মিলাবে, এটাই তো থিওরিক্যালি এটাই চিন্তা করা যেতে পারে। আর নাহলে কি করবেন, ড্রাইভে শেয়ার করার ওয়ে থাকতে পারে, নাহলে হোয়াটসঅ্যাপে যে কোনো আপনি শেয়ার করতেছেন। বাট এটাকে আসলে গুড ওয়ে? গুড ওয়ে না, কারণ আপনি চিন্তা করেন এটা তো একটা ছোট্ট প্রজেক্ট, বিগ বিগ কোম্পানি, দারাজের মতো কোম্পানি যখন এই ড্রাইভে ফাইল শেয়ার করা শুরু করে, ঠিক আছে, তাহলে তো হচ্ছে কাজ, তো ওইখানে মিলানো অত ডিফিকাল্ট, কত কত ফাইল কোড, ঠিক আছে? তো ওই জায়গাটায় মূলত ইউজ হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ডিস্ট্রিবিউটেড মানেই হইল আপনার এই কোডটাকে এমনভাবে সাজানো হবে যাতে এই পোর্শনগুলো সবাই মিলে কাজ করলে এটাকে আবার কি করা যায়, মার্জ করা যায়, ঠিক আছে? এবং এটাকে ডিস্ট্রিবিউটেড করে রাখা যায়, এক একজন এক এক পোর্শনে কাজ করবেন, করার পর মূলত প্রজেক্ট ম্যানেজারকে দিবেন, ও কি করবে সবগুলোকে নিয়ে মার্জ করে ফেলবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এবার এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাকে ক্লাউডি করার জন্য, মানে ক্লাউডে নিয়ে যাওয়ার জন্য মূলত আসে কে, গিটহাব। বুঝতে পারছেন? পুরা কন্ট্রোল কে করে গিট, গিটহাব কি করে, শুধু ক্লাউডে নিয়ে আসে। মানে গিটহাবের ভিতরে গিট সেট করা, মানে না, গিট কাজ করে। গিট আলাদা, গিট বানাইছে লিনাক্স, আপনারা লিনাক্স ইউজ করেন না, এই লিনাক্সে গিটরে বানাইছে, ঠিক আছে? লিনাক্স কিন্তু ইয়ের নাম, বিজ্ঞানীটার নাম, মানে যে বানাইছে ওর নামই লিনাক্স, ওকে? ওর নাম সফটওয়্যারের নাম লিনাক্স, না লিনাক্স কিন্তু মানুষের নাম না, লিনাক্স ওর না। আরে এটা তো ঝামেলা ছিল। হু মেড গিট, সরি গিট গিট, এই যে লিনাক্স, ওর নামই আসে লিনাক্স, ঠিক আছে? আমরা লিনাক্স লিনাক্স করি, বাট ওর নাম হচ্ছে লিনাক্স, ঠিক আছে? এই লিনাক্সের থেকেই মূলত এটা আসছে, ঠিক আছে? ওই বানাইছে, ওই বানাইছে, ওই লিনাক্স লিনাক্সের ইনভেন্টর ওই, এইটা ওই বানাইছে, ঠিক আছে? তো ওর ওই এখনো মনে বেঁচে আছে ও, যতটা আমি জানি, না এখনো বলা নেই।
ও খুব, এবং ও আর্টিকেল লিখছে কিছুদিন আগে, ওর আর্টিকেল তো খুব ভাইরাল যায়। ও ওই দিন আর্টিকেল লিখছে এআই এর উপরে, যে এআই এটা মিথ, ঠিক আছে? মানে ও যেটা মিন করতে চাইছে যে এআই ডেভেলপাররা যেটা দাবি করে যে সব শেষ, এই এআই একবারে সব শেষ করে দেবে, এইগুলো আসলে কিছু না, এগুলা হুদাই দাবি করে। মানে জিনিসটা হচ্ছে এতটুক দেয়া আছে এত বড় করে করে, ঠিক আছে? মাঝখানে একটা এআই আসছিল, ডেভিড নামে মনে হয়, ঠিক আছে? ওরে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বলা হচ্ছিল যে ও সব করতে পারবে, ও কিন্তু কিছুই করতে পারতেছিল না। তো ওই সব বিষয় নিয়ে আলোচনা করছিল যে জিনিসগুলো যত বড় করে দেখানো হয় জিনিসগুলো তো বড় না। তো এই হচ্ছে লিনাস। তো আর গিটহাবের মূলত ওনার হচ্ছে মাইক্রোসফট, গিটহাব হচ্ছে মাইক্রোসফটের আন্ডারে, ঠিক আছে? গিটহাবও বানায় না, গিটও বানাইছে, গিটহাব বানাইছে মাইক্রোসফট, দুইটা আলাদা। এখন মানে যে ফ্যাসিলিটিগুলো নিয়ে আলোচনা করলেন ওইগুলো কি গিটার কাজ? ওইগুলো গিটার, গিটহাব পর্যন্ত আমি আসিই নাই, যা যা বলছে সব কাজ হচ্ছে এর, সব গিটের, ঠিক আছে? এখন গিট সবকিছু করতে পারে নিজের পিসিতে, মানে নিজের পিসিতে করতে পারে লোকালাইজ, ঠিক আছে? এখন বলতে পারেন যদি লোকালাইজ হয় তাহলে ডিস্ট্রিবিউট হইলো কেমনে, ঠিক আছে? এখানে ডিস্ট্রিবিউট বলতে যেটা মিন করা হচ্ছিল সেটা হচ্ছে লোকালাইজ বলতে ডিস্ট্রিবিউট মিন করা যায়। সেটা রিজন হলো আমি যদি আজকে আপনাদের ক্রিয়েটিভের এখানে একটা সার্ভার রাখি এবং এটা তো লোকাল সার্ভারই, ঠিক আছে? ওইটার থেকে তো আপনারা ডিস্ট্রিবিউট করতে পারবেন, সমস্যা তো নাই, ওইটাকে মিন করাইছিল। আর গিটের এই পাওয়ারগুলোকে আরো ইনহ্যান্স করছে হলো যে ও গিটহাব, গিটহাবের অল্টারনেটিভ আছে, গিটহাবের অল্টারনেটিভ হচ্ছে বিট বাকেট, গিট ল্যাব, ঠিক আছে? এগুলো সব গিটহাবের অল্টারনেটিভ, কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে কি গিটহাব, যেহেতু মাইক্রোসফট বানাইছে, সহজ হিসাব। তো গিটহাবের এখানে দেখেন লেখা আছে বিল্ড অ্যান্ড শিপ সফটওয়্যার অন এ সিঙ্গেল কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা মূলত কি কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম। কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম বিষয়টা কি, যেমন আমরা তো ইন ফিউচারে রিঅ্যাক্ট শিখবো না। দেখেন আমি যদি এখানে বলি রিঅ্যাক্ট কিন্তু পুরো ওপেন সোর্স, এই যে এখানে দেখবেন রিঅ্যাক্ট পেয়ে যাবেন, এই যে রিঅ্যাক্টের পুরো কোড, আপনি চাইলে এখানে রিঅ্যাক্টে যায় কিছু করতে পারেন, সব আছে, কি লাগবে? এই যে রিঅ্যাক্ট অফিসিয়াল, হ্যাঁ ওই যে আমরা একটা লাইব্রেরি শিখবো জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ডে যাওয়ার পর, এটা হচ্ছে রিঅ্যাক্ট, ঠিক আছে? ফেসবুকের বানানো, এটা আমরা শিখবো সামনে। তো লাইব্রেরি ফ্রেমওয়ার্ক না, অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট লাইব্রেরি, ভিউ লাইব্রেরি, নেক্সট.জেএস ফ্রেমওয়ার্ক, এক একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? লাইব্রেরি হইল যেগুলা আপনাকে নিজের মতো করে কাজ করতে দেয়, কোনো বাধ্যবাধকতা দেয় না, বাট ফ্রেমওয়ার্ক আপনাকে একটা প্যাটার্নে লক করবে, সেটাকে বলা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? যখন কোনো একটা জিনিস একটা প্যাটার্নে লক করে ফেলে তখন সেটাকে বলা হবে ফ্রেমওয়ার্ক। আর যদি সেটা কোনো প্যাটার্ন না দেয়, শুধু আপনাকে ফিচার্স দেওয়া হয় এবং নিজের মতো করে কাজ করতে পারবেন, তখন সেটাকে বলা হয় লাইব্রেরি, ঠিক আছে? ওকে, হ্যাঁ লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরিরে ইউজ করে তো ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, নিজের মতো কয়েকটা লাইব্রেরিকে মার্চ করে একটা ফ্রেমওয়ার্ক হয়, ঠিক আছে? কিন্তু ফ্রেমওয়ার্কে যাওয়ার সাথে সাথে প্যাটার্ন চলে আসে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ফেসবুকের এই রিঅ্যাক্টটা কিন্তু গিটহাবে আছে, এবং দেখেন এই রিঅ্যাক্টে ফেসবুক বাদেও আরো কত মানুষ কাজ করেছে, 1711 জন। এটা এইগুলোকে বলা হয় ওপেন সোর্স প্রজেক্ট। আপনারা অনেক সময় শুনবেন ফেসবুক রিঅ্যাক্ট বানাইছে না, আরে রিঅ্যাক্ট বলতে এখানে কিন্তু রিঅ্যাক্ট না, মানে পোস্টের রিঅ্যাক্ট না, রিঅ্যাক্ট বলতে একটা লাইব্রেরি মিন করতেছে, একটা সফটওয়্যার, ঠিক আছে? এই হচ্ছে হ্যাঁ ফেসবুক বানাইছে, এটা রিঅ্যাক্ট, এটা ফেসবুক বানাইছে। আরে লারাভেল বুঝেন? লারাভেল চিনেন আপনারা? লারাভেল হচ্ছে পিএইচপি এর ফ্রেমওয়ার্ক। এই যে লারাভেল, লারাভেল ওপেন সোর্স, এই যে পিএইচপি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। .sp ASP .NET শুনছেন? এগুলো সব ফ্রেমওয়ার্ক, এগুলো সি শার্পের ফ্রেমওয়ার্ক, এক একটা ফ্রেমওয়ার্ক আছে। এটা এগুলো হচ্ছে ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। লারাভেল, রিঅ্যাক্ট, এগুলো কি ভিউ, এগুলো কি ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে আরেকটা বিষয় বুঝায়, অনেক সময় শুনবেন যে ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করব, ওপেন সোর্স প্রজেক্ট বানাবো। ওপেন সোর্স প্রজেক্ট হইল যে প্রজেক্টটা ওপেন করা, যে কেউ ইউজ করতে পারে, লাইক ডিপসিক। ডিপসিক কিন্তু একটা ওপেন সোর্স প্রজেক্ট। ওপেন এর চ্যাটজিপিটি এর কোড কিন্তু আপনি পাবেন না, কিন্তু ডিপসিকের সম্পূর্ণ কোড কিন্তু গিটে আছে, গিটহাবে আছে, সরি। হ্যাঁ এই যে ডিপসিক, এই ডিপসিক এআই, এই যে ডিপসিক, এই যে ডিপসিক ভার্সন 3 নিয়ে কাজ করবেন, এই যে R1 মডেল নিয়ে কাজ করবেন, এই যে ফ্রি, একবারে ফ্রি দিয়ে রাখছে, যে কেউ নিয়ে বানাইতে পারবেন, কোনো মানে লকিং না। মানে সিম্পলি চিন্তা করেন,
ফেসবুকের কোড কি আপনি পাবেন ওইভাবে পাবলিকলি, কিন্তু ফেসবুকের বানানো রিয়াক্ট পাবলিকলি আছে। যে জিনিসগুলা সফটওয়্যারগুলোর কোড পাবলিকলি দেওয়া হয় সেগুলোকে বলা ওপেন সোর্স প্রজেক্ট, মানে সোর্স কি করা আছে, ওপেন করা আছে, ঠিক আছে, এগুলো তো ওপেন সোর্স প্রজেক্ট। এই যে ডিপসিক আর ওই ফেসবুকের রিয়েক্টে যে 1100 জন কাজ করছে দেখাইলাম, ওরা কি করছে? বিভিন্ন ধরনের চেঞ্জেস, বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের বাগ ফিক্সেস। যেমন আপনি যদি এখানে আসেন লারাবেলা ধান তো কজন কাজ করছে, এই যে 600 সামথিং, মানে ওরা আপডেট করছে জিনিসটা, ওরা আপডেট করছে, চেঞ্জেস করছে। এটা কি আবার অ্যাপ্রুভ করে ফেসবুক? হ্যাঁ, ওপেন সোর্স করছে কেন? ও যদি ভালো লাগে তাহলে হ্যাঁ, ওদের যদি ভালো লাগে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপডেট করবে। এটা রিভিউ করে। হ্যাঁ, ওরা রিভিউ করে, চেকিং করে, সবকিছু করার পর যদি আপনি না কোনো টাকা দেয় না, ওপেন সোর্স তো। আরে স্যার, এখানে আপনি একটা সিম্পল জিনিস বুঝেন, রিয়েক্ট আপডেট করছেন, আপনার ছবিটা দিকে শো হয়, জবের চিন্তা আপনার করতে হবে জীবনে। আর যদি আপনি ঠিকঠাক মতো এখানে আপডেট আনতে পারেন, ফেসবুক আপনার নিয়ে যাবে টাকা। মানে যাদেরটা ওরা কনফার্ম করবে ওদের ছবি এনে শো হ্যাঁ, শো করবে, আর কেউ করবে। আর কার্ডটা শো করবে। ওরা এনে 5 লাখ মানুষ শো করতে পারে। হ্যাঁ, আপনি মনে করেন আপনিও দিছেন, আপনার অ্যাপ্রুভ হয় না, শো করবে না। এদিকে শো তাদেরকেই করবে যারা অ্যাপ্রুভড। ওপেন সোর্সে মানুষ কন্ট্রিবিউশন করে পোর্টফোলিও বাড়ি করার জন্য, টাকার জন্য কেউ করে না। ও নিজে তো টাকার জন্য কিছু করতেছে না, ও তো ফ্রি করে রাখছে, তা আপনারা টাকা দিবে কোথা থেকে? ঠিক আছে, না এইটার জন্য এত সহজ না, এটার জন্য মেলা মাথা কামাইতে হয়। এটা খুব সবচেয়ে বাজে যারা কন্ট্রিবিউটার তারা হচ্ছে ইন্ডিয়ান, এবং এটা ইন্ডিয়ানদের মুখেই বলা। ঠিক আছে, আপনারা ওই যে হিতেশের, আমি তো লাইভ ক্লাস করছি, হিতেশের লাইভ ক্লাসেই তারা দেখাইছে যে ইন্ডিয়ানরা সবচেয়ে বড় যে জিনিসটা করে, তাদের তো অনেক ইউটিউবার সাপোর্টার না, তো ইউটিউবাররা বলে ওপেন সোর্স কন্ট্রিবিউট করা উচিত, এগুলো হইলে আপনার গুগলে জব হয়, মাইক্রোসফটে জব হয়। তো ওরা যে কাজটা করে, আপডেট করে এই ডক ফাইল রে, গ্রামার ভুল ধরে এদিকে, ঠিক আছে, এদিকে গ্রামার ভুল আছে, এইটা আছে, এটা দিয়ে দেয়, এখানে ইস্যু ক্রিয়েট করে যে এখানে আপনি ইস্যু পাবেন, ওরা লক করে রাখছে মানে ইস্যু, এখানে ইস্যু। আচ্ছা, ওদের যেটা ওপেন সোর্স এটা মনে হয় পুল রিকোয়েস্ট আমরা দিতে পারবো কিনা আমি শিওর না, ইস্যু ক্রিয়েট করা যাচ্ছে না। আচ্ছা, ইস্যু ক্রিয়েট হয়তো লক করে রাখছে, ওরা কি করে ইস্যু ক্রিয়েট করে, কি ইস্যু ক্রিয়েট করে, তোমার দিকে গ্রামার ভুল গেছে, এন্ড এটা মানে অ্যাপ্রুভ করলে ওদের চিন্তা এদিকে তোমার ভাই লাভ কি। সহজ হিসাবে একটা জিনিস মাথায় রাখেন, এদিকে ছবি আসা মানে এটাই না, এখানে ছবিতে ক্লিক করলে প্রতি মানুষের কন্ট্রিবিউশন আপনি দেখতে পারবেন, এবং প্রতি মানুষের কন্ট্রিবিউশন এখানে দেখা যায় যে এখানে কমিটসে গেলেই আপনি কন্ট্রিবিউশন দেখতে পারবেন যে কে কি ধরনের কমিট করছে। ঠিক আছে, কি কি কোড কমেন্ট করে হ্যাঁ, কি কোড করছেন, এই যে এদিকে গেলে আপনি চেঞ্জেসও দেখতে পারবেন, কি টাইপের চেঞ্জেসও করছে, কয় লাইনের কোড চেঞ্জেস করছেন। তো আপনি এখানে ছবি আসা মানে এটা না যে গ্রামার বুদ্ধের ওদের আসবে। ঠিক আছে, তো এই কারণে বললাম যে ইন্ডিয়ানরা এটা বলে যে এই কারণে এখন ইন্ডিয়ানদের এই কারণে কি হয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি ইন্ডিয়ানদেরকে লক করে রাখছে, ওরা দিলে ওটা অ্যাপ্রুভই করে না, মানে ভালো দিলে অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, তো এইগুলো যে যেমন আপনারা জানেন একটা টাইমে আপওয়ার্ড বাংলাদেশে ব্যান হয়েছিল, আপওয়ার্ড বাংলাদেশে ব্যান হয়ে গেছিল। ব্যান হয়েছিল কি কে জানেন, কি রিজনে, বাংলাদেশের কারণে সব ঢুকে নিজেদের মধ্যে রেফার করা শুরু করছে, এখন করা শুরু করছে। পেইনের ব্যান হয়েছিল, ঠিক আছে, ব্যান হয়েছে নিজেদের দোষে, যখন ওই যে আজাইরা কাম করা শুরু করে তখন ব্যান করে। ঠিক আছে, তো এই আজাইরা কাম কোনোদিন করতে চাবেন না যে না আমার এই যে একটা ছবি আনার জন্য, আচ্ছা দেখি আমার এদিকে তো দুইটা গ্রামার ভুলিছে, এই গ্রামারটা আমি ঠিক করে দিয়ে আসি, কমার পর তো স্যার স্পেস হবে। আরেকটা জিনিস দেখা ঠিক আছে, মানে আমি ওপেন সোর্সে কাজ করতে চাই, কেমন করব, মানে কেমন ও এনে কি করব, ওপেন সোর্সে কেমনে দেন আমি ম্যাডাম, এটা নিয়ে কাজ করব, কোলাবরেশন আমি দেখাবো, সমস্যা নাই, ওরা ওর আরো পরে, হ্যাঁ কোলাবরেশন আচ্ছা ওখানে আরো বিষয় আছে, এমনি চাইলেই করা যায় না, ওখানে ইস্যু ক্রিয়েট করতে হয়, সবকিছু করতে পারবেন, সমস্যা নাই। ওপেন সোর্সে কাজ করার জন্য মানে ওই পার্টিকুলার মেথডটা দরকার, যে আপনি আসলে একটা কোড প্যাটার্ন বুঝতেছেন। এই ওপেন সোর্স অনেক আছে স্যার, আমরা নোটজেস ইউজ করি না, নোটজেস ওপেন সোর্স, এগুলো সব অপশন আছে। কালার চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, মানে এদিকে যে 1700 মানুষ বসে আছে, ওরা কালারটা চেঞ্জ করতে পারতেছে ব্যাপারে, মানে আপনি এইটা হচ্ছে কি, ওই যে একটা ছিল না ভাব সম্প্রসারণ, ওই যে শৈবালের এক বিন্দু জল দিয়ে যায় পুকুরে, যে বলতেছে যে আমার তো একটা কন্ট্রিবিউশন আছে, তোমার এক বিন্দু জল দিচ্ছি, এটা হচ্ছে ওই টাইপের হয়ে যাবে। ঠিক আছে, এইটা করতে যায় না কোনোদিন। আরে বাংলাদেশ উন্নত নিবেন, ঠিক আছে, ফ্ল্যাগটা যদি লাগাইতে চান একটু ভালোভাবে লাগান, যাতে মানুষ গর্ব করতে পারে কি যে একটা কালার চেঞ্জ করছে। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, এখন একটা কোশ্চেন আসতে পারে আপনাদের। আচ্ছা, ফেসবুক তো অনেক বড় কোম্পানি, রিঅ্যাক্ট নালে ফ্রিতে বানাইছে, ঠিক আছে, ভিউর নাম শুনছেন আপনারা, ভিউজেস বানাইছিল যে
ফেসবুকের থেকে বেরোনো একটা ডেভেলপার, যতটা আমি জানি যে ফেসবুকের থেকে ওই ডেভেলপার বেরোয় ভিউ বানাইছে নিজের ইচ্ছা। এন্ড বলতে পারেন এইগুলো ওপেন সোর্স বানায় লাভ কি যদি টাকাই না হয়? সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ওপেন সোর্স বিজনেস। এইখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আসে সেটা আসলে একটা সফটওয়্যার সেল করে আসে না। বুঝতে পারছেন ওপেন সোর্স কেন করা হয়? ইনভেস্টমেন্টের জন্য। আপনি যদি আজকে এখানে এসে ভিউতে যান, যে ভিউতে গেলে আপনারা পাবেন, স্যার ওপেন সোর্স তো ফ্রি, এটা ইনভেস্ট হ্যাঁ। করার কষ্ট কত? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার ফেসবুক ইউটিউব থেকে যেরকম আর্ন করা যায় একটা ওয়েবসাইট থেকে কি ওইরকম ভাবে আর্ন আসে? যদি নর্মালি বলি ইউটিউব এবং ফেসবুকের থেকে আর্নিং আরো বেশি আসে ওয়েবসাইটে। যদি মানুষ ইউজ কিভাবে করে একটু বলে দিচ্ছি, সমস্যা নেই। এইখানে দেখেন প্লাটিনামের স্পন্সর কারা? ভিউ মাস্টারি, ভিকেল, ভিউজেস, তারপরে কি ক্রোম ভিউকে স্পন্সর করতেছে, ঠিক আছে? হিরো ডেভস, কোড র্যাপিড, ইমেজ কিট ডট আইও, আমরা সামনে হয়তো ইমেজ কিট দেখবো, জাভাস্ক্রিপ্ট সার্টিফিকেশনস, যদি এটা ক্লিক করেন এখানে জাভাস্ক্রিপ্ট মানে সার্টিফিকেট নেওয়া যায়। এই এক্সাম দিতে হবে, এটার পাইছে 1 টাকা। এগুলোকে বলা হয় ভেন্ডর সার্টিফিকেট। এই যে সার্টিফিকেট দেখতেছেন না, এটা আমি এক্সাম দিব, তো টাকা লাগবে না, কার লাগে না, এটাই জানাটা। সার্টিফিকেট অফ কমপ্লিশন অফ জাভাস্ক্রিপ্ট ইন 3 days, টাকা লাগবে 100 টাকা লাগবে। প্রাইসিং দেখি, হ্যাঁ সার্টিফিকেট টাকা নিবে 100 টাকা ছাড়া জীবনে সার্টিফিকেট দিত না। ওকে, আচ্ছা এখানে কি ভিউ মাস্টারি ভেহিকেল, এর হচ্ছে কি প্লাটিনাম স্পন্সরস। তারপরে কার আসছে? গোল্ড স্পন্সর, লারাবেলও আছে গোল্ড স্পন্সরে। তার মানে একবার চিন্তা করেন তো কত কত টাকা স্পন্সর পাইতেছে। এদিকে খুব বড় বড় কোম্পানি, এগুলো খুব বড়, এই যে সেন্ট্রি, এইগুলো খুব বড় বড় কোম্পানি, মূলত কি স্পন্সর থেকে আসে না এছাড়া অন্য কোনো ইয়ে আছে? শুধু স্পন্সর। স্পন্সর যেমন আপনারা অনেক সময় আমরা যখন এমপিএম এ নিয়ে কাজ করবো তখন দেখাবো না, ওরা বলে ভাই 1 কাপ কফির টাকা দাও, ঠিক আছে? তখন আমরা গরিব, আমরা দেই না, ঠিক আছে? বাট এরকম হাজার ডেভেলপার আছে 1 কাপ কফি না 10 কাপ কফির টাকা দেয়। স্যার এই রিঅ্যাক্ট লাইব্রেরি মানে তৈরি করতে যেই কোড লাগছে ওই কোডটাকে পুরাটা মানে গিটহাবে ওপেন সব আছে, আরে কি ওইটা যদি আমি বিএস করে ই করি পেস্ট করি তাহলে রান করেন, সমস্যা কি? মানে রিঅ্যাক্টের অরিজিনাল ওটা শো করবে। তো ওইটা তো ডাউনলোড করে আমরা ইউজ করি, সব না করার কিছু নাই তো। ওইটাই যখন আমরা রিঅ্যাক্ট ইউজ করবো ওটাতে ডাউনলোডই করবে। এইগুলাকে বলা হয় স্পন্সরশিপ, এবং এই স্পন্সরশিপের মাধ্যমে ওপেন সোর্স গুলো চলে, ঠিক আছে? আপনার মনে হয় ক্রোম কত টাকা দিছে ওরে স্পন্সরশিপে? কত ডলার দিতে পারে? 1 মিলিয়ন, 2 প্লাটিনাম স্পন্সর আছে, এটা মাথায় রাখেন। 2 মিলিয়ন, 3 মিলিয়ন ডলার দিয়েছে, ঠিক আছে? প্লাটিনাম স্পন্সর মানে একটা লেভেল, প্লাটিনাম গোল্ড, গোল্ডের থেকে দামি হয় প্লাটিনাম, তারপরে সিলভার আসে। সিলভার এখানে নাই। সবথেকে টপ লেভেল টপ লেভেলের স্পন্সর ওরা ক্রোম। তো ক্রোম ক্যাপের মনে হয় 2-4 টাকা দিছে, কয়েক মিলিয়ন ডলার দিছে। এবার আপনার একটা সফটওয়্যার বানায় বেস্ট কত দিনে কয়েক মিলিয়ন দিয়ে যাবেন? সফটওয়্যার উপরে ডিপেন্ড করে। তো ও তো সফটওয়্যার বানাইছে, যেটা ইউজফুল সফটওয়্যার মানুষ ইউজ করতেছে, স্পন্সর পাচ্ছেন। ক্রোম এটাকে ইউজ করতেছে, ক্রোমের কাছে ভালো লাগছে, ক্রোম টাকা দিছে যে ভাই নাও, ঠিক আছে তোমরা যেহেতু এত কষ্ট করে করতেছো, ঠিক আছে? তোমরা যদি এটা না টাকা পায় তাহলে ওদের স্যালারি হবে না, স্যালারি না হলে তো এটা নিয়ে কাজও করাবে না, ডুপ্লিকেটেড হবে, ক্রোমের লস। ক্রোম কি করতেছে, একরকম ডেভেলপারদের পাচ্ছে স্যালারি দিয়ে দিয়ে, ঠিক আছে? যে ভাই তোমরা এটার জন্য কাজ করতে থাকো, তোমাদের নামেই আছে, আমরা স্পন্সর কাজ করতেছি, এগুলোকে বলা হয়। স্পন্সর না করলে যে কোনো স্যালারিটা বাড়ায় না, আরো আগে পারবে না তো, অনেক কোম্পানি আছে যারা স্পন্সরের কারণে আগেতে পারে না, এটা না পাইলে ভালো মতো কাজ করতে পারবে। কাজ করতে পারবে না। হ্যাঁ, তো গিট এবং গিটহাবের বিষয়টা কি, গিট মূলত ওই কাজটাকে করে, আর গিটহাব কি করে, আমাদের মূলত কোডগুলোকে স্টোর করে। লাইক আমরা দেখলাম রিঅ্যাক্টের কোড এখানে দেওয়া আছে, বিভিন্ন কোম্পানির কোড এখানে রাখা আছে। ওকে, আচ্ছা এইবার আসেন স্বাভাবিকভাবে গিটে, আমাদের গিটকে ইউজ করার জন্য গিট আপনার পিসিতে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। ইটস নর্মাল, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা যেটা পাবেন সেটা হলো এইখানে আপনারা গিট পাবেন, গিট ব্যাশ, ঠিক আছে? আমরা অলওয়েজ ইউজ করবো কি, গিট ব্যাশ। গিট ব্যাশ মূলত হলো একটা টার্মিনাল, ঠিক আছে? এটা কি টার্মিনাল, এগুলোকে বলা হয় সিএলআই, ঠিক আছে? কমান্ড লাইন ইন্টারফেস। সিএমডি, সিএমডির ফুল ফর্ম আছে কিনা? সিএমডি তো কমান্ড, বাট সিএমডির ডিতে কোনো ফুল ফর্ম আছে কিনা এটা আমি জানি না, দেখি তো। কমান্ড
কমান্ডই কয়। গিট ইনস্টল করলে কি গিট বাশ এটা না হবে? গিট ইনস্টল করলে গিট ব্যাশ, গিট জিইউআই সব আসবে। কমান্ড লাইন আইটা দিয়ে সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, স্যার পাওয়ার শেল আর এই সবই টার্মিনাল, ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নেই, টার্মিনাল। ডিফারেন্স খালি কালার কম্বিনেশনস, আর কিছু না। এটা ইউজ না করে আপনার পাওয়ার শেল ইউজ করলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? টার্মিনালে কোনো সমস্যা থাকে না, ওকে। বাট হ্যাঁ, কিছু কিছু টার্মিনালের পাওয়ার থাকে, এক্সট্রা কিছু পাওয়ার থাকে, ঠিক আছে? গিট কেন ইউজ করতে বলতেছি, কারণ আপনি যখন পাওয়ার শেল ইউজ করবেন সেখানে লিনাক্সের কোড ইউজ হবে না। লিনাক্সে যে কমান্ডগুলো লেখা যায় সেগুলো পাওয়ার শেলে সরাসরি কাজ করে না, কারণ পাওয়ার শেল হচ্ছে কি আমাদের ইসের জন্য, মানে মাইক্রোসফটের, ঠিক আছে? কিন্তু গিট ব্যাশ যেহেতু লিনাক্সের, ঠিক আছে, এখানে লিনাক্সের কমান্ড ইউজ করা যায়। এবং কেন আমরা লিনাক্সের কমান্ড শিখবো সেটার রিজন বলি। সার্ভার মোস্ট অফ দ্য কেস আপনারা যখন সার্ভার মেনটেন করবেন বা সার্ভারে কিছু কাজ করতে যাবেন, সার্ভার অলওয়েজ লিনাক্স সেটআপে থাকে। সার্ভার অপারেটিং সিস্টেম কি থাকে? লিনাক্স থাকে। খুব কম পাবেন যেখানে সার্ভারের অপারেটিং সিস্টেম আপনারা উইন্ডোজ পাচ্ছেন, রেয়ার কেস। উইন্ডোজ ইউজ করে না মানুষ, সবচেয়ে বেশি ইউজ করে সার্ভারে লিনাক্স, ঠিক আছে? এটা কি ই না লিনাক্স না সিকিউরিটি লেখা আছে কি GitHub এটা কি মানে এটা কি লিনাক্স? গিটহাব লিনাক্স না, গিটহাব তো একটা ক্লাউড সার্ভার, জাস্ট কোড রাখার মতো। আপনার একটা স্টোরেজ দিয়েছি কোড রাখার জন্য, আর কিছু না। লিনাক্সের সিকিউরিটি অনেক হাই। ইভেন আপনারা যত অপারেটিং সিস্টেম ইউজ করেন, এই যে ফোল্ডার ক্লিক করলে ফোল্ডার হয়, কীভাবে হয়? লিনাক্সের মাধ্যমে হয়। প্রতিটা অপারেটিং সিস্টেমের বিল্ডিংয়ে লিনাক্স কাজ করে, ডকারের বিল্ডিংয়ে লিনাক্স কাজ করে। লিনাক্স ইজ এ কোর, হ্যাঁ, লিনাক্স কিছু কিছু জায়গায় লিনাক্স কাজ করে। অপারেটিং কমান্ড লাইন যেটা, এটা লিনাক্সেরই পাওয়ার, এটা অন্য কারোর পাওয়ার না, এটা লিনাক্সের পাওয়ার। লিনাক্স দেখেন, একটা অপারেটিং সিস্টেমের ভিতরে, যেমন আমরা যে ম্যাক ইউজ করি, ম্যাকের ভিতরে কিন্তু লিনাক্স আছে। লিনাক্স হচ্ছে প্রি বিল্ড অবস্থা থাকে, ঠিক আছে? লিনাক্সের কাজ কিন্তু অপারেটিং সিস্টেমকে নিয়ে কাজ করে না। মানে এখানে একটা জিনিস বলে, মাইক্রোসফটের উইন্ডোজ যেটা চালাচ্ছে এগুলোকে বলে জিইউআই অপারেটিং সিস্টেম। অনেকটা বায়োসের মতো ধরতে পারেন। জিইউআই বলতে কি, মানে এখানে গিটহাবে দেখেন আপনারা দুইটা ভার্সন পাবেন, একটা হচ্ছে গিট ব্যাশ, একটা হচ্ছে জিইউআই। জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, ঠিক আছে? আপনি একবার চিন্তা করেন তো, উইন্ডোজে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে, তাহলে আপনি কি করেন? নিউ ফোল্ডার ক্লিক করেন, এটা কি গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। বাট এই যে আপনি ক্লিক করলেন, এটা কি পিসি বুঝে? পিসি বুঝে একটা কমান্ড লাইন, যেটা আমরা একটু পরে দেখবো। এই কমান্ড লাইনের জন্য ইউজ হচ্ছে কি লিনাক্স টাইপের জিনিসগুলো, ঠিক আছে? সিএলআই গুলো লিনাক্সে আপনারা যদি কেউ লিনাক্স ইউজ করে দেখবেন, তাহলে ওইখানে দেখবেন জিইউআই সিস্টেম কিন্তু কেউ ইউজ করে না, সবকিছু করে কি দিয়ে? কমান্ড লিখে লিখে, টার্মিনালে লিখে। এই সেম কাজটাই কিন্তু মাইক্রোসফটও করতেছে বিহাইন্ড দ্য সিন, ঠিক আছে? আপনাকে একটা ইন্টারফেস শো করাচ্ছে, যে ইন্টারফেস আপনি খুব ইজিলি করতে পারতেছেন, বাট বিহাইন্ড দ্য সিন এই কাজগুলো করতেছেন। আমরা একটু পর করে বলি। কমান্ড লাইন লিখি যে কমান্ড প্রম্পট, হ্যাঁ, ওটা মানে এই জিনিসটা এটা কি লিনাক্স? কমান্ড লাইন হইছিল যে একটা, মানে এটা কি বলবো, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দেয়, ঠিক আছে? আপনার প্রতিটা পিসিতে কিছু কিছু কাজ হচ্ছে কমান্ড লাইনটা করতে হয়, ঠিক আছে? কিছু কিছু কাজ হচ্ছে বাটনে থাকে। বাট যদি আপনি কোনো একটা অপারেটিং সিস্টেমের উপরে ইন ডেপথে কাজ করতে চান, তাহলে আপনাকে কমান্ড লাইন জানতে হবে, ঠিক আছে? সবগুলো কাজ কিন্তু উইন্ডোজের বাটনে নাই, বাটনে কিছু কমন কমন কাজকে নেওয়া হয়েছে। আর কমান্ড লাইনের বিষয়টা লিনাক্স হ্যান্ডেল করা বলতে হ্যাঁ, আপনার প্রতিটা, এখানে তো আরো কি আছে, এখানে আরো জিনিস আছে, হাইপারভাইজার। হাইপারভাইজার, আরে ডিপে যেতে গেলে তো জীবনটা টাইপে যাবে। হাইপার, এইখানে আরেকটা জিনিসে পড়াবো না, হাইপারভাইজার বলতে একটা বিষয় আছে, ঠিক আছে? আপনাদের এই যে কমান্ড যেটা লেখেন, এটা পিসির মধ্যে কিভাবে যায়, এটার মধ্যে একটা লেয়ার আছে। এগুলো সব একবারে যায় না স্যার, এগুলোর বিভিন্ন জায়গায় এক একটা লেয়ার থাকে। না না না, এটা 7 লেয়ার, এটা অপারেটিং সিস্টেম লেয়ার, ঠিক আছে? এক একটা জিনিসের আলাদা আলাদা ডিসিপ্লিন আছে, আস্তে আস্তে বুঝে ফেলবেন, ঠিক আছে? এইগুলা হচ্ছে হলো যে হার্ডওয়্যার সেগমেন্ট, ঠিক আছে? আপনি যখন কোনো একটা অপারেটিং সিস্টেম বানান, একটা অপারেটিং সিস্টেম এত সহজ না। আমি আপনাদের একটা জিনিস বলি, এই যে ক্রোমটা দেখতেছেন, একটা ব্রাউজার, এই ব্রাউজার কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অপারেটিং সিস্টেম। আপনি একবার চিন্তা করেন, এই ব্রাউজারে আসার পর আপনি এখানে কত কিছু করতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ একটা অপারেটিং সিস্টেম মতো কাজ করে, ঠিক আছে? তো এইগুলো আলাদা আলাদা জিনিস, এবং এইগুলোর মধ্যে কখনো এটা ভাববেন না যে একটা জিনিস একবারে তৈরি হয়ে আছে, সবগুলো কিছু না কিছু জিনিসকে মার্চ করে করেই তৈরি হইতেছে, ঠিক আছে? আমরা সামনে আরো জিনিস পড়বো না। দেখেন, এই যে ইন্টারনেটে এক একটা জিনিসকে অ্যাক্সেস করেন না, ইউআরএল হিট করেন না, একটা বাটনে ক্লিক করলে, এগুলোর জন্য ইউজার কার্ল, ঠিক আছে? সিআইউআরএল নামে কার্ল নামে একটা বিষয় আছে, এগুলো আছে, অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে?
তো ওইগুলো তো আমাদের তো জানার দরকারও পড়বে না, কারণ এটা আমরা ওয়েব সেগমেন্টের প্রয়োজন পড়ে না, বাট আস্তে 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 একটা লেভেলে গেলে আপনি জেনে ফেলবেন। সার্ভার নিয়ে যেদিন কাজ করা বলবেন বিপিএস নিয়ে, ওই দিন এগুলো সব জেনে আসবেন। বিপিএস এ সব কমন লাইনের কাজ। তো আমাদের এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনারা পাবেন কি এরকম একটা টার্মিনাল। ওকে, টার্মিনালের কিছু কমান্ড সম্পর্কে আমরা এখন একটু দেখব। আমরা প্রথমে দেখেন তো কই আসি টার্মিনালের, ক্রিয়েটিভ আইডি ডেস্কটপ একবারে রুটে। এটা কি টার্মিনালের একবারে রুটে আসি আমরা। আপনারা যখন আপনাদের টার্মিনাল ওপেন করবেন আপনারা আপনাদের পিসির রুটে অ্যাক্সেস করবেন। ওকে, এইবার এখানে এসে আমি যদি এলএস বলি, এলএস, তাহলে আমাকে দিবে লিস্ট। দেখেন তো লিস্ট দিছে কিনা। এবার এখান থেকে আমি ঢুকতে চাই কোথায়, ডেস্কটপ। আমি ঢুকবো ডেস্কটপে। তাহলে ডেস্কটপ, এই যে দেখেন এখানে লেখা আছে কি ডেস্কটপ। আমি আছি রুটে, আমি ডেস্কটপে ঢুকতে চাই। আমি বললাম সিডি। সিডি দেওয়ার পর এখানে আর কোনো কিছু কি ছিল জানতো, হ্যাঁ, তাহলে এখানে আমি সিডি বলতেছে চেঞ্জ ডিরেক্টরি। সিডি মানে কি চেঞ্জ ডিরেক্টরি, ডেস্কটপ। দেখুন তো এখানে চেঞ্জেস হয়েছে কিনা। এখন আমি কোথায় আছি, ডেস্কটপে। এবং আপনি যদি এটা শিওর হতে চান তাহলে আপনি এখানে ধরেন পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আসি ডেস্কটপে, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমার ডেস্কটপে। এইবার এই ডেস্কটপে আমি আরো জিনিস করতে চাই, লাইক এই ডেস্কটপে এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। তার আমি বলবো mkdir মেক ডিরেক্টরি। এম কে তে মেক, ডিআই এ ডিরেক্টরি, মেক ডিরেক্টরি। এবারে মেক ডিরেক্টরিতে আমি এসে বললাম যে মান গিট। ঠিক আছে, যদি এখানে স্পেস দেন তাহলে দুইটা ফোল্ডার ক্রিয়েট হবে, ফোল্ডার ক্রিয়েট হবে। যদি আমি মান গিট লিখি তার মানে কয়টা ফোল্ডার হবে, মান একটা গিট একটা, স্পেস দেওয়া যাবে না, এটা মাথায় রেখেন। হ্যাঁ, হয় হাইফেন দিতে হবে, মানে এরকম করে লকিং করতে হবে। ঠিক আছে, স্পেস দিলেই মানে হচ্ছে, মানে আপনি যদি স্পেস ফোল্ডার ক্রিয়েট করতে চান তখন ঝামেলা। যদি স্পেস সহ ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে কোটেশন দিতে হবে। বুঝতে পারছেন কোনটা এগুলা? প্রথমটাতে আমরা যেটা করলাম এলএস দিয়ে আমরা লিস্ট বের করলাম যে ওই ডিরেক্টরিতে কি কি আছে। তারপর আমরা ওইটার ভিতর থেকে সিডি করলাম, মানে ডিরেক্টরি চেঞ্জ করলাম। দেন আমরা চেক করলাম যে আমরা কোন ডিরেক্টরিতে আছি, মানে আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আমরা কি করলাম, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেটার নাম কি দিয়েছি আমরা মান গিট। ঠিক আছে, হিট করলাম। এইবার আমরা যদি এলএস দেই, দেখো তো মান গিট শো করে কিনা। এই যে আসছে মান গিট। তাহলে এবার আমাদের এটা সিডি করতে হবে। আমরা এবার মান গিটে ঢুকতে চাই, আমরা এখানে বলবো কি মান গিট। এবার দেখুন তো কই আসছে, মান গিটে চলে আসছে। বুঝছেন, সিডি দিয়ে আমরা মান গিটে ঢুকলাম। এবারে মান গিটের ভিতরে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট, মানে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে চাই, index.html। ঠিক আছে, তাহলে ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে লিখতে হবে টাচ। ফাইল ক্রিয়েট করার জন্য কি লিখতে হয়, টাচ index.html। আপনি যদি এখানে আরো ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে চান করতে পারেন, মানে যতবার স্পেস দিয়ে দিয়ে লিখবেন ততবার ফাইল ক্রিয়েট হবে। মানে যে কোনো এক্সটেনশনের ফাইল ক্রিয়েট করা যে কোনো সেই দিকে আমরা মানে এই যে ভিএস করে যে আমরা এই করি ওটা কমান্ড দেওয়া করতেছেন। ভিএস করেন না, নরমালি আপনার অপারেটিং সিস্টেমে কি করেন, ক্লিক ফোল্ডার এরকমই তো করেন ফাইল, ওইটা আপনার অপারেটিং সিস্টেম, আমরা কমন লাইনে করতেছি। ঠিক আছে, লিনাক্সের এটা সব লিনাক্সের কোড। এবার এলএস করেন, দেন তো আসছে কিনা ফোল্ডার, ফাইল আসছে একটা। হ্যাঁ, অপারেটিং সিস্টেমটাকে মূলত মেজরলি কেউ নিজের অপারেটিং সিস্টেম বানানোর থেকে লিনাক্স ইউজ করে, কারণ লিনাক্সের কাছে আপনি একবার চিন্তা করেন এই কমান্ড লাইন। ঠিক আছে, আমি যদি এক এক জায়গায় এক এক রকমের নাম দিই, যেমন মাইক্রোসফট এলএস দিতেছে লিস্ট, ম্যাক বলতেছে না অল লিস্ট, লিনাক্স বলতেছে এলএস, তা ইউজারের জন্য ঝামেলা না। ইউজার তো এক লাইনে থাকলে ওর জন্য বেটার। তো এই কারণে মোস্ট অফ দ্য কেসে কমন জিনিসগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর এইখানে আপনারা যেটা কমন লিখতেছেন এগুলো সবগুলো কমন লিনাক্সের থেকে আসা। ঠিক আছে, এখানে সবগুলো গিটের একটা লেভেলে লিনাক্স কাজ করে, গিটের একটা লেভেল পর্যন্ত লিনাক্স কাজ করে। আপনারা ডকারের নাম শুনছেন জীবনে, ডকার
ডকারও একটা লেভেল পর্যন্ত লিনাক্সকে ইনস্টল করে। তো এইগুলো খুব পরের বিষয়, বাট নর্মালি আমরা লিনাক্সের কমান্ডগুলো লিখতে চাই। মূল জিনিস তাহলে কি লিনাক্স থেকে শুরু করা? হ্যাঁ, কমান্ড লাইনের জন্য, সার্ভার মেইনটেইনের জন্য, অপারেটিং সিস্টেম কন্ট্রোলের জন্য লিনাক্স হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস। ঠিক আছে, আপনি যত সার্ভার দেখবেন মোস্টলি পাওয়ারফুল সব লিনাক্সে। ঠিক আছে, লিনাক্সের আরো কিছু ভেরিয়েশন আছে, কালি লিনাক্স, উমান্টো, বিভিন্ন টাইপের। ঠিক আছে, লিনাক্স তো আর একসাথে না, ওটার ভিতরে আবার ভেরিয়েশন আছে। ওকে, এলএস দিয়ে আমরা দেখলাম কি index.html। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, mkdir css। এবার যদি এলএস দেন আসছে সিএসএস ফোল্ডার। এবার আমি সিএসএস এ ঢুকতে চাই, ঢুকে গেছি সিএসএস এর ভিতরে। এবার আমি কি করতে চাই, টাচ, স্যার সিএসএস হাইফেন হ্যাঁ সিএসএস পর ব্ল্যাক স্ল্যাশ দিয়ে যে ইন্ডেক্স আসছে এটা বলতে কি আরে সিএসএস বলে ব্যাকস্ল্যাশ দেয় না, ফোল্ডারের সাথে ব্যাকস্ল্যাশ থাকে। যেগুলো ফোল্ডার ওইগুলাতে ওইগুলা ফোল্ডার, ওইগুলাতে এই কালারটা একটু চেঞ্জ, আর এটা তো ফাইল। ও লিস্টে আসবে ফোল্ডার হ্যাঁ, আর ফাইলটা শো করতেছে। এবার এখানে আমরা করলাম কি, টাচ html.css। স্টেপটা কি তাহলে? কোনটা? সিডি সিডি, সিডি সে চেঞ্জ ডিরেক্টরি। কোন ফোল্ডার যদি ডিরেক্টরি চেঞ্জ করতে চান, মানে ফোল্ডারের ভিতরে ঢুকতে চান, তাইলে ফোল্ডারের ভিতরে ঢুকা না, বেরোনোর ক্ষেত্রে সিডি ইউজ করা হয়। এবার দেখেন এলএস এ কি আছে, সিএসএস এ কি আছে, ফাইল style.css। আর আমি সিএসএস থেকে ব্যাক যেতে চাই, তাহলে বলবো সিডি ডট ডট, ওই যে ডট 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 দেন না, এই যে ডট ডট আসছেন, আর একটা দিলে কি হবে? দেন একটা। আচ্ছা ঢুকে নেই আগে একটা ভিতরে, কমন লাগবে একসাথে দুইটা, চলুন ঢুকি। এটা তো ভালো আইডিয়া ছিল, চারটা রোড দিলাম। আরে বাসায় যা নেস্টেড নেস্টেড ফোল্ডার বানাইবেন, এরপরে সিডি 2টা 4টা 3টা দিয়ে দেখবেন কি কাট। এটা আমরা স্যার মানে লেখতে ভুল করলে কোনো সমস্যা নাই, মানে এক লাইনই ধরে পুরাটা বাদ দেব না। দেখছেন এক ডটে কিছু হয় হয় না, এগুলোকে সিনট্যাক্স বলে স্যার। 3 ডট লাগবে না। আচ্ছা দাঁড়ান, ওদের মিটিং লিংক প্রায় শেষের দিকে। স্যাররা অনলাইনে যারা আছেন তারা কি শুনতেছেন আমারে, না ঘুমিয়ে গেছেন? শুনতেছেন, গুড। আচ্ছা, একবার আমার সাথে একটা কাহিনী করছিল, আমি স্ক্রিন শেয়ার না করে ক্লাস নিচ্ছি, অনলাইনে কেউ বলেও না যে স্ক্রিন শেয়ার হয়নি। তো তবে থেকে আমি একটু শিওর হয়ে আনি যে আসলে ঘুমাচ্ছে না শুনতেছে। আপনাদের গুগল মিটে একটা দেখেন চ্যাট বক্স আছে, সেখানে আমি একটা লিঙ্ক দিছি আপনাদেরকে, নতুন লিঙ্ক, কারণ এটা 10 মিনিট পর শেষ হয়ে যাবে। তো সবাই ওই লিঙ্কটাতে জয়েন করা শুরু করেন। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, গুড, জয়েন হতে থাকেন। আর যে জয়েন হবে না স্ক্রিন দেখতে পারবেন, আমরা অফ করে দিচ্ছি। এটা লিমিটেশন শেষ। হ্যাঁ, এটা 10 মিনিট পর শেষ হয়ে যাবে। ওকে বা, আরে ঢুকতে থাকেন, ওটাতে ঢুকতে থাকেন, নতুনটা ঢুকতে থাকেন না, নতুনটা চ্যাট বক্সে দেওয়া আছে। হ্যাঁ, জয়েন হতে থাকেন, চ্যাট বক্সে দিয়ে রাখছি, বাকিরাও জয়েন হতে থাকেন। ঠিক আছে, ওকে, আর 3 জন আছেন। ওকে, ঠিক আছে। এখন নতুনটা যে যে জয়েন হয়েছেন তারা এই নতুন লিঙ্কটারে একটু গ্রুপে দিয়ে দেন, কারণ ওইটার আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, অনলাইনে করতেছেন, প্যারাতে থাকেন জীবনে। এবার এদিকে আছে একজন, এই একজন ব্যক্তি যদি না দেন লিঙ্ক, লিমিটেশন না। মহিব, এই লিঙ্কটাতে কপি করে একটু গ্রুপে দিয়ে দেন। আপনার যে ভাই ব্রাদার তার একটু স্লো ছিল, ঢুকতে পারে নাই, ওই যে একজন ঢুকে গেছে আছে। ওকে, আচ্ছা আমি দেখেন একটা কাজ করছি, একটা এক্সটেনশন আছে আপনারা ইউজ করতে পারেন কখনো, অটো অ্যাডমিট ফর গুগল মিট। ঠিক আছে, এটা যদি আপনি এই যে এখানে অন করে দিছে, দেখছেন এখন আমাদের ক্লাসের মাঝখানে বারবার গুগল মিট আসতে হবে না, যেই জয়েন হবে অটোমেটিকলি জয়েন হতে থাকবে, মানে আপনার মিটিং চলাকালীন থামতে হবে না। ওই যে দেখছেন জয়েন হতে থাকছে। ঠিক আছে, আর যদি এটা অফ করে দেন তাহলে যতজন জয়েন হয়েছে এরপরে লক। ঠিক আছে, তো এটা আপনারা চাইলে যদি কখনো গুগল মিটে মিটিং টাইপের কিছু করেন তখন এই এক্সটেনশন ইউজ করতে পারেন। ওকে, যে এনিওয়ান উইথ দ্য লিংক অপশন ওপেন থাকলে তো এমনিতে জয়েন করতে হবে না? জয়েন যে কেউ করতে পারবে, কিন্তু অ্যাপ্রুভ তো আমার করতে হবে। ছাড়াও তো জয়েনের মনে হয় অপশন
ওটা আমি করি নাই, আমি অলওয়েজ পারমিশনে রাখি, যারা মন চায় ঢুকাবো, তারা মন চায় বের করবো। ওকে, এবার আসেন যে বিষয়টা আমরা করতেছিলাম সেটা হলো এই জায়গাতে, এখন আমরা এটাকে একটু নিচে নামে রেখে দিব। তাহলে আমরা সিএসএস এর থেকে বেরোতে হবে, তাহলে আমাদের বলতে হবে কি, আচ্ছা 3টা ডট দিয়েও দেখি, চলেন আপনাদের ইচ্ছা, যেহেতু 3টা ডট দিলে কি হয়, দিলাম, কিছুই হয় না। তো আমরা এখানে বললাম কি 2টা ডট দিয়ে বেরিয়ে চলে আসলাম। আমরা এখন মূল ফোল্ডারে আমাদের চলে আসছি। এবার এই ফোল্ডারটাকে আমি ভিএস কোড ওপেন করতে চাই, কি করতে পারি? স্যার, মানে আমি যতই ভিতরে ঢুকি 2টা ডট দিয়ে একটা 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 করে বেরো, একটা একটা করে বেরোতে পারবেন। একটা বের স্যার বলেন। কোড দিলে ঢুকবে না? জি স্যার, বুঝিনি। ডট কোড বা কোড হ্যাঁ হ্যাঁ, কোড ডট দিলে ঢুকবে। যদি আপনি ভিএস কোড ইউজ করেন, ভিএস কোডের সাথে এই জিনিসটা অলরেডি অ্যাডেড থাকে, শুধুমাত্র ম্যাক বাদে। ম্যাকে থাকে না, ম্যাকে করে নিতে হয়, বাকি উইন্ডোজে অলরেডি অ্যাডেড থাকে। কোডের পর যদি ডট সাইন দিয়ে আপনি হিট করেন, ওই যে ভিএস কোড ওপেন হয়ে গেছে। দেখেন পুরো ফোল্ডার আমি কি করছি, ভিএস কোডে ওপেন করে ফেলছি, এবং যা যা ফাইল বানাইছেন সব সব সহ আসছে, কারণ আমি রুট থেকে ওপেন করছি না। এইটাকে বলা হয় কি জানেন, এটাকে একটা প্রোগ্রামিং ভাষা। না না, এই যে কমন লাইনগুলো দেখাইছি এটার সাথে ফ্রেন্ডলি হবে না এখন থেকেই, ঠিক আছে? আচ্ছা, এই যে এটাকে করলাম না কোড ডট দিয়ে ওপেন করলাম না, এটাকে প্রোগ্রামিং ভাষা একটা নাম বলা হয় স্পিন দ্য ভিএস কোড, ঠিক আছে? ভিএস কোড স্পিন করো, ঠিক আছে? এইটা মানে ভিএস কোডটা ওপেন করে। বাট আপনারা যদি একটু ইউটিউবের ভিডিও দেখেন তাহলে বলবে যে এখন আমরা ভিএস কোডটাকে স্পিন করলাম। ভিএস কোডকে স্পিন করা মানে কি, ওই যে ওপেনই করা, ঠিক আছে? প্রোগ্রামাররা একটু ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে আর কি, যে একটু স্পিন করো, ঠিক আছে? যখন আপনারা নিজেরা প্রোগ্রামার হবেন, মানে একটা লেভেলে যাবেন, তখন আপনারা এই ওয়ার্ড ইউজ করতে যাবেন। এটা লেখলেন গিট ভাষায়, মানে এই যে এখন হ্যাঁ, গিট ভাষা মানে এই সেম জিনিস আমি যদি সেম হিট করি করবে, হ্যাঁ কাজ করবে, সব কাজ করবে। এইবার এখানে আসার পর এই ভিএস কোড এখন আপনি টার্মিনাল ওপেন করতে পারেন। ভিএস কোড টার্মিনাল ওপেন করার জন্য কি করবেন, এইখানে আসতে পারেন, টার্মিনাল নিতে পারেন। আর যেহেতু আমরা প্রোগ্রামার, তা আমরা অলওয়েজ ইউজ করব কি, কিবোর্ড শর্টকাটস। প্রোগ্রামার হিসেবে কিবোর্ড শর্টকাটসকে ইউজ করবেন, তাহলে আপনার কাজ দ্রুত হবে। এই ভিএস কোডকে টার্মিনালকে ওপেন করার জন্য কন্ট্রোল ধরবেন, আর একটা ব্যাকটিক টিল টাইপের একটা সাইন আছে না, এই যে এইটা, এই যে এই সাইনটা, এটা মূলত ট্যাবের উপরে, এই যে এটা, এই যে ট্যাবের উপরে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল আর এটা যদি দেন তাহলে টার্মিনাল ওপেন হবে, টগল হবে আর কি। এই যে টার্মিনাল ওপেন হয়েছে, কন্ট্রোল আর এটা স্যার কন্ট্রোল জে দিয়ে কি হয়? না, কন্ট্রোল জে না, কন্ট্রোল আর এটা দিলে কি হবে, টগল হবে, ওপেনও হবে অফও হবে, ওপেনও করবেন অফও করতে পারবেন। আচ্ছা, ওপেন করার পর, হ্যাঁ বলেন স্যার, কোনটা ডলার, এটা মানে সিলেক্ট বুঝায়, এটা এটা আমরা দিইনি, এটা ওরাই দিয়ে রাখে, টার্মিনালে দিয়ে রাখে। এইখান থেকে আপনাদের বাই ডিফল্ট যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার শেল। আপনি এটাকে কি করে দিবেন, গিটহাব ডিফল্ট। গিটহাব ডিফল্টটাকে কিভাবে করবেন, পাওয়ার শেল এটা কি? টার্মিনাল 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 ডিফারেন্সটা কি স্যার? ওই খালি স্যার কমান্ড ইয়া হয় না স্যার? না, অনেক কিছু আছে পাওয়ার শেলে করতে গেলে এরর খাইবেন খালি, যেগুলো গিটে করলে হয়ে যাবে। এইখানে এসে করবেন টার্মিনাল, টার্মিনাল, হ্যাঁ টার্মিনালটা এখানে সার্চও করতে পারবেন, এখানে নিচে আছে টার্মিনাল। কই 119 কই কই 119 কই, আচ্ছা 119 এখানে উপরে, পরে 119 কই দেখতেছি। হ্যাঁ अंदर हो गया रे, ফিচার্সের ভিতরে, এই একটু গুড, তার একটু গাইডলাইন করুন ফিচার্সের ভিতরে, এলে তো বেটার। ওকে, 119 করতেছে, খুঁজে পেতেছে না। আচ্ছা, এইখানে আসার পর মূলত এইখানে আপনারা যেটা পাবেন, এখানে একটা গিট ব্যাশের অপশন থাকে, আর নাইলে কনফিগ করতে হবে। এমনি স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, করেন। ওই হচ্ছে উপরে যে ইউজার্স আছে এন্ড ওয়ার্কস্পেস আছে, এই হ্যাঁ। দুটো ডিফারেন্ট?
একটা হচ্ছে ইউজার সেটিং, একটা হচ্ছে ওয়ার্কস্পেস সেটিং। মানে যদি আপনি ইউজারে কোনো সেটিং করেন তাহলে সেটা হচ্ছে পুরো গ্লোবালি পাবে, আর যদি আপনি ওয়ার্ক স্পেসে করেন তাহলে এই প্রজেক্টের জন্যই পাবে। বুঝতে পারছেন? আর গিট ভিএস কোডের উপরে কোর্স করা যায়, জানেন? ভিএস কোডে এত ফাংশনালিটি আছে। ইউজ এই যে দেখেন এখানে আপনি কি পাবেন, টার্মিনাল ইন্টিগ্রেটেড ডিফল্ট প্রোফাইল উইন্ডোজ, তাহলে এটা কি সিলেক্ট করবেন কি স্যার গিট ব্যাশ। যে আছে না কোপাইলট, ওই যে আমাদের ওই যে কোনো কোড মোড সার্চ করতে হইলে আগে যে @ দিয়ে ওয়ার্ক স্পেস দিয়া লিখা, মানে এটা কাজটা কি? এখন সর্বপ্রথম যেটা হচ্ছে কোড পাইলট ইউজ করাটা হারাম আপনাদের জন্য। কোনো কো পাইলট, উইনসার্ভ, এক্সটেনশন ইউজই করবেন না আপাতত, মনে করেন এগুলো সব হারাম। এগুলা এআই এক্সটেনশনস চ্যাটজিপিটির মতো, এইগুলোর ইউজই করবেন না। মানে এইগুলা আপনাদের জন্য এখন হচ্ছে হারাম পর্যায়ে আছে, ঠিক আছে? আস্তে আস্তে এগুলা হালাল পর্যায়ে যাবে, এটা যাওয়ার সময় আছে, এখন পর্যন্ত হারাম। দেখানো হবে মানে আমরা দেয়া দিব না, আমি নিজের জীবনে কত এই রেকর্ড করি। ওকে, গিট ব্যাশটাকে আপনারা কি করবেন, এখান থেকে অন করে নেবেন। এইবার এখানে আসার পর আপনারা দেখেন, এইবার যদি আমি টার্মিনাল অন করি দেখেন কি আছে, গিট ব্যাশটা চলে আসে। ওকে, এইবার এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টে মনে করেন আমি কাজ করব, অনেক কাজ করব, ঠিক আছে? কিছু কিছু কমন লিনাক্সে দেখালাম, লিনাক্সের আরো অনেক কমন পাওয়া যায়। আপনারা যদি একটু ঘাটাঘাটি করবেন নিজেরা, যেমন আপনি যদি এখানে আসেন, আইসা যদি সার্চ করেন যে লিনাক্স কমন কমান্ডস, হিউজ কমান্ডস আছে কমনলি, অভাব নাই। এই যে ডিরেক্টরি, পিডব্লিউডি, সিডি, সিপি, কপি করা, ঠিক আছে, ডিলিট করা, আরএমএস ডিলিট, রিমুভ, টাচ করা, এমভি মুভ করা। কোনটা? জিআর, এটা মানে রেপো, কমান্ড লাইন ইউটিলিটি সার্চিং দ্য প্লেন, সার্চিং করা। এই যে এখানে আপনারা এই যে দেখেন, হোস্টিং এর 60 লিনাক্স কমান্ডস এভরি ইউজার শুড নো, চিট শিট। এই চিট শিট পড়া শুরু করবেন শুধু কমান্ড প্রম্পটে। এই যে এখানে 60 দেওয়া আছে, দেখেন এলএস কমান্ড, পিডব্লিউডি, আমরা তো অনেকগুলো দেখছি, সিডি, তারপরে এমকেডিআইআর, আরএমডিআইআর মানে রিমুভ দ্য ফোল্ডার, ঠিক আছে, তারপরে আছে আরএম কমান্ড মানে রিমুভ দ্য ফাইল, ঠিক আছে, তারপরে আছে সিপি কমান্ড কপি, কোন একটা ফাইলকে কপি করা, মুভ করা, আবার HTML CSS যোগ করতে বাইরে দিতেছি। টাচ কমান্ড। না না, এইখানে একটা বিষয় আছে, এই যে কমান্ডগুলো আমি এগুলা কেন করতে বলতেছি, কোডগুলো দেখে কোড বলবেন কেন? আপনারা এখন নরমালি সবাই প্রজেক্ট করার জন্য ফোল্ডার ক্রিয়েট করেন না? ফোল্ডার ক্রিয়েট করবেন কি দিয়া? টার্মিনাল দিয়া। দুইবার করেন, মাথায় ঢুকা যাবে। মানে এই VS কোডে ওই যে হ্যাঁ, এই যে ফোল্ডারগুলো ক্রিয়েট করেন না, ভিএস কোডে করতে পারবেন চাইলে। ভিএস কোডে আপনারা এখন থেকে যে কাজ করবেন, যেমন আমি এখানে আসি, দেখেন কি করি। আমি কি করতে চাই, একটা ফোল্ডার বানাতে চাই, এমকেডিআইআর, ওই যাচ্ছে প্রোগ্রামার না, প্রোগ্রামাররা নরমালি এইখানে এসে এসে ফোল্ডার খুব কম ক্রিয়েট করে, শর্ট সার্চে টার্মিনালে করে। না, শুরু থেকে গিট ব্যাশের ওপেন এখানেই করবেন, ওপেনে ওখানে করলেন না, গিট ব্যাশের ওখানে করলেন, 2-4টা ফোল্ডার ক্রিয়েট করলেন। মনে করেন গিট ব্যাশে কি করলেন, গিট ব্যাশে শুধু মান গিট এই ফোল্ডারটা ক্রিয়েট করলেন, এরা ভিএস কোড ওপেন করে দেন, আপনি ভিএস কোডে কাজ করেন, ঠিক আছে? কেন এই জিনিসটা করতে বলতেছি সেটার পিছনের কারণ বলি। এইটা এখন থেকে প্র্যাকটিস করলে দেখবেন, করতে করতে 2-4টা প্রজেক্ট ক্রিয়েট করেন, মাথায় ঢুকা যাবে। যদি অ্যাভয়েড করেন যে না আমি করব না, তাহলে যেটা হবে, সামনে যখন আমরা হয়তোবা একটু ডকারে বা এগুলোতে যাবো, তখন দেখবেন টার্মিনাল বোরিং লাগা শুরু করছে, যে টার্মিনাল তো বুঝতেছি না। তো এখন থেকে একটু ছোট ছোট প্র্যাকটিস করলে দেখবো হবে কি কমন। আর এই কমনকে মুখস্থ করতে আমি বলছি একবারও, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব ইনবক্সে, এই লিঙ্কে এসে তো কমন পেয়ে যাবেন। 60টা কমন আছে, সবগুলো জানার দরকার নাই তো, কমন জিনিসগুলো ইউজ করেন। আমি তো বলি না যে আপনারা ক্যাট মানে কি জানেন, ক্যাট ক্যাট করা, দুইটার মধ্যে জয়েন করার জন্য ক্যাট ইউজ করা। আচ্ছা স্যার, যে VS কোডে টার্মিনাল দেয়া ওই যে VS কোডে যে মেইন যে ফোল্ডারটা আছে যে মান ওটা কি ক্রিয়েট করা দেব VS কোড দিয়া? না 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 না, তাহলে তো ভিএস কোড কেমনে আপনি অ্যাক্সেস পেলেন কেমনে? ভিএস কোড তো শুরুর দিকে ওপেন করতে ওটা করতে গেলে তাহলে আমার কম্পিউটার লোকাল আগে গিট দিয়ে করবেন। হ্যাঁ, গিট দিয়ে করবেন, গিট দিয়ে করবেন। করা যাবে না, গিট বাস দিয়ে করতে হবে। এটা কি স্যার হ্যাঁ? সি ড্রাইভের মাধ্যমে আসছে? কোনটা? এই যে ফাইলটা মানে মান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সি ড্রাইভে আছে।
আপনি গিটরে যে কোনো ড্রাইভে ওপেন করতে পারবেন। আপনি যদি এখানে আসেন, আপনি যদি মনে করেন মানে সি ড্রাইভ থেকে ওপেন করতে হবে সেটা এরকম না, আপনি মনে করেন এইখানে বানাইতে চান, এইখানে এসে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা আমাদের এখানে গিট ব্যাশের অপশনটা নাই, এখানে একটা জিনিস মাথায় রাখেন, আমাদের এখানে যেহেতু গিট ব্যাশের অপশনটা নাই, এইখানে এসে আপনি যদি লেখেন গিট, এটা ওপেন করা যায়, আরে এটাতে আচ্ছা এইখানেও আমি আপনাদের দেখাবো, এইখানে আপনারা যখন ইনস্টল করবেন আপনাদের কাছে অপশনটা চলে আসবে, বাট এইখানে কিভাবে জানি করা যায় আমি ভুলে গেছি। ও আচ্ছা, এইখানে গিট ওপেন করা যায় না, করা যায় সিএমডি কে, সিএমডি ওপেন করা যায়। এইটা হচ্ছে মাইক্রোসফটের টার্মিনাল, এইখানে আপনি সেম কাজই করতে পারবেন। এই দেখেন, এই যে এইবার দেখেন গ্যাঞ্জাম করে লাগে, এলএস কাজ করছে, কাজ করে নাই। এখানে মানে এলএস কাজ করার জন্য লিস্ট লিখতে হয় যতটা সম্ভব, হাইফেন হাইফেন লিস্ট নাকি এরকম ছিল, আরে ভুলে গেছি। মাইক্রোসফটেরটা আবার চেঞ্জেস, হ্যাঁ কিছু জানি লিখতে হয়। আমরা ইউজ করবো গিট ব্যাশ, ওইটাই প্র্যাকটিস করবো। হ্যাঁ এটার থেকে করা যায়, ভিএস কোড ওপেন করা যায়, কিন্তু সকল কমেন্ট যেগুলো আমরা দেখছি এলএস মেলএস এইগুলো সবগুলো এখানে কাজ করবে না, ঠিক আছে? আপনারা গিট ব্যাশ ওপেন করবেন, যেটাই করবেন গিট ব্যাশ। প্রয়োজনে যদি গিট ব্যাশে মানে এখান থেকে ওপেন না করতে পারেন, এখানে এসে আগে ফোল্ডার ক্রিয়েট করবেন, ওই ফোল্ডার ভিএস করে যা ফাইল ফুল এখান থেকে গিট ব্যাশ ওপেন করবেন, ঠিক আছে? বাট ট্রাই করব স্যার সি ড্রাইভ বাদে অন্য ড্রাইভে যদি আমি গিট ব্যাশ শেয়ার করতে চাই তাহলে কি? এইখানে আইসা এইখানে অপশন পাওয়া যাবেন, সচরাচর এখানে অপশন থাকে গিট ব্যাশ ওপেন করার জন্য। মানে আমি এখানে যদি গিট ব্যাশের অপশনে ক্লিক করেন গিট ব্যাশ ওপেন হয়ে যাবে, এখানে পাবেন না, এখানে পাবেন না। অপশন না থাকলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করে ভিএস কোড ওপেন করবেন, ভিএস কোড ওপেন করলে তো গিট ব্যাশ পেয়ে যাচ্ছে, শেষ। তখন এখান থেকে কাজ করবেন। এই যে আমরা এখানে যেমন এমকেডিআর দিয়ে এসএস বানাইলাম না, সেরকম করে। এগুলো নিয়ে এত চিন্তা করেন না, এগুলো খুব ফ্রেন্ডলি হয়ে যাবেন খুব ইজিলি, এগুলোতে মানে তেমন টেনশনের কিছু নেই এগুলোতে। এই আর্টিকেলে আসবেন, শুরুর দিকের কয়েকটা আর্টিকেল নিয়ে একটু কাজ করবেন, একটু ঘাটাঘাটি করা শুরু করেন, পড়বেন, একটু ঘাটাঘাটি করা শুরু করেন, আচ্ছা কি হয় দেখি না একটু কি ঘটে। আর ইউটিউবে ওর ভিডিও আছে, আপনি যদি আজকে ইউটিউবে যা সার্চ করেন যে লিনাক্স কমান্ডস চলে আসবে, একটু ঘাটাঘাটি করলে মাথা ঢুকে যাবে। এটার একটা জিনিস বলে, এটাতে যত ফ্রেন্ডলি হবেন ইন ফিউচারে ম্যাকে তত ফ্রেন্ডলি থাকবেন। ম্যাকে ম্যাক্সিমাম জিনিস কমান্ড দেওয়া করতে হয়, ঠিক আছে? তো ওই জায়গায় তো ফ্রেন্ডলি হওয়া শুরু করবে। ম্যাকের টার্মিনাল এমনি পাওয়ারফুল, ম্যাকের টার্মিনাল সুপার। আরো একটা টার্মিনাল আমি আপনাদের ইন ফিউচারে দেখাবো, সেটা হলো এইটা ওয়ার্প, হ্যাঁ এই যেটা, এই টার্মিনাল হচ্ছে এআই কানেক্টেড টার্মিনাল। এইখানে কোনো এরর হইলে ও নিজে সাজেশন দেয়, আপনার রান করলে ও নিজে রান করে, এটা হচ্ছে এআই টাইপের। বাট এটা এখন কেউ ইউজ করেন না, তাহলে দেখা যাবে এমকে দিয়ে খালি এমকে লিখছেন, ও নিজে সাজেশন দেওয়া শুরু করছে, আপনার খালি ট্যাপ ক্লিক করবেন হয়ে যাবে, তো ওইটাতে এখন যান না। আপাতত আমাদের টার্গেট হচ্ছে গিটে থাকা। এইবার আসেন, এইবার আমরা অরিজিনালি গিটের কাজ করব। এতক্ষণ আমরা যা যা পক 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 করছি সবগুলো জিনিস ছিল কিসের জন্য? গাট একটু কমন লাইনকে বোঝার জন্য, যা ফোল্ডার ক্রিয়েট করা যায়, পিডব্লিউডি করা যায়, এলএস করা যায়। এইবার আমরা যেটা করব সেটা হলো গিটকে নিয়ে আসা। একটাকে 10টা করেন। এআই বেস মানে অপারেটিং সিস্টেম বলতে কি রকম অপারেটিং সিস্টেম? মানে উইন্ডোজ টাইপের অপারেটিং সিস্টেম? কিসের জন্য অপারেটিং সিস্টেম বানাবে সেটা ম্যাটার করে তো, কারণ মাইক্রোসফটে চ্যালেঞ্জ করা শুরু করবেন। আচ্ছা একটা অপারেটিং সিস্টেমে দেখেন, প্রথমে আগে মাথায় নিতে হবে যে একটা অপারেটিং সিস্টেমের ফিচার্স কি, কি ফিচার আপনি অ্যাড করতেছেন। লাইক আপনি কি অপারেটিং সিস্টেম বানাতেছেন অ্যাটেন্ডেন্স কানেকশন করার জন্য না অন্য কিছুর জন্য, সেটার উপরে বেস করা। এবং ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য আপনাকে আগে যদি কোনো সফটওয়্যার বানানোর চিন্তা করেন, যে এখন একটা সফটওয়্যার বা এগুলোর জন্য এআই মেআই শেখার দরকার নেই, আগে শিখবেন ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপরে শিখবেন সিস্টেম ডিজাইন, তারপরে যাবেন সফটওয়্যার বানাইতে। এই দুইটা না করলে কোনো সফটওয়্যার তৈরি হবে না। ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর হচ্ছে সিস্টেম ডিজাইন, এই দুইটা আগে জানবেন, এরপরে কোনো সফটওয়্যার। এরপরে যদি এআই কানেক্ট করতে চান তাহলে তারপরে জানবেন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই, সেখানে এআই টোকেন কি, টোকেনারাইজেশন কি, ঠিক আছে, কিভাবে টোকেন কাজ করে, কিভাবে লকিং সিস্টেম কাজ করে, তারপরে এর আগে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? এই কয়েকটা সিস্টেম যেতে হবে আগে, এগুলো খুব ডিপলি নলেজ, ঠিক আছে?
এআই নিয়ে কাজ করা এত সহজ কাজ না। এআই বানানো বাদ দেন, এআই কে যদি ওয়েবে কানেক্ট করতে চান সেখানে যে টোকেনাইজ করতে হয় সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ এআই কে আপনি যখন কোনো একটা প্রম্পট বলেন সে কিন্তু প্রতিটা প্রম্পটকে একটা টোকেন হিসেবে চিন্তা করে, ঠিক আছে? ওইখান থেকে একটা ওয়ার্ড এক একটা টোকেন, হ্যাঁ দুইটা টোকেন হয়। তো ওইখানে আপনাকে তখন এআই কানেক্ট করতে হলে টোকেন ওয়াইজ কাজ করতে হয়, তখন এই বিষয়গুলো চলে আসে। একটা ভ্যালু, ওটাই টোকেন। আপনি সিম্পলি বলি, আপনি যখন চ্যাটজিপিটি নিউ চ্যাট ওপেন করেন তখন আপনার কাছে টোকেন থাকে 1 মিলিয়ন, ঠিক আছে? এখন আপনি যখন লেখেন লিখা 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 করতে থাকেন, যখনই ও জেনারেট করতে থাকে লিখতে থাকে জেনারেট করতে থাকে, এরপর আপনার বলে কি এক্সটেন্ডেড, মানে আপনার টোকেন শেষ, ঠিক আছে? টাকা দিলে যে টোকেন বেড়ে যায় এরকম না, কিন্তু আপনি যদি চ্যাটজিপিটি প্রিমিয়ামও কিনেন ওটা কিন্তু লক হয়, লিমিট হয়। টোকেন খালি টোকেনের লেভেল বাড়ে, আনলিমিটেড কোনোদিন হয় না। ওটা অফলাইন, ওটা করা যায়। ওকে, এবার আসেন স্যাররা যে আমরা গিটে কিভাবে, মানে আমাদের প্রজেক্টে গিটকে ইনিশিয়ালাইজ করতে পারি। আমাদের প্রজেক্টে আমরা গিটকে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আপনাকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হলো, আগে আমি দেখি একটা জিনিস দেখে আপনাদেরকে, যদি আপনি গিট স্ট্যাটাস লেখেন, গিট স্ট্যাটাস, এবার যদি হিট করেন দেখেন একটা এরর দিছে কিনা, এরর দিছে। কি বলছে ভাই এইখানে গিট বলতে কিছু নাই, ঠিক আছে? তুমি যে বলতেছো স্ট্যাটাস, আমি কিসের স্ট্যাটাস শো করাবো তোমাকে, এখানে তো গিট বলতে কিছু নাই, ঠিক আছে? তা আমি বললাম ওকে, তাহলে তুমি কি করবা, গিট ইনিট করবা। একটা প্রজেক্টে কয়বার গিট ইনিট হইতে পারে? একবার। গিট ইনিট মানে গিট ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে? আমি হিট করলাম, হয়েছে ইনিশিয়ালাইজ। হওয়ার সাথে সাথে এদিকে একটা ফোল্ডার আসছে, দেখেন তো, এটা আপনাদের শো করবে না। শো করানোর জন্য যেটা করতে পারেন, যদি একান্তই শো করতে ইচ্ছা করে, কই রে এটা, কমনলি ইউজে যান, কি রে হিডেন, এদিকে থাকার কথা। কই চলে গেল এটা? ও এই যে দেন, এত দূর খুঁজতেছিলাম, এদিকে আছে ফাইল এক্সক্লুড, ঠিক আছে? এখানে দেখেন তো ডট গিট নামে কোনো ফাইল আছে? আমি যদি এইবার এখানে এসে বলি যে স্টার স্টার স্ল্যাশ ডট গিট, দেন তো চলে গেছে কিনা গিট, ঠিক আছে? তার মানে আপনি যদি করতে চান তাহলে আপনি কোথায় আইসা চেঞ্জেস করবেন, এইখানে সেটিং আইসা। যদি গিটরে দেখতে চান তা একান্ত তাহলে এখানে আমরা হিডেন করে রাখলাম আপাতত। ওকে, তাহলে আমাদের গিট অ্যাড হইলো। এবার যদি আপনি গিটের স্ট্যাটাস চেক করেন, আমি অ্যারো সাইন ইউজ করতেছি উপরে যাওয়ার জন্য, এবার আউটপুট ভিন্ন আসছে, তাই না? আগে আমাদের একটা এরর দিছিল, বাট এবার কার এরর দিছে? এবার আর এরর দেয় নাই। এটা হচ্ছে গিট স্ট্যাটাস চেক করলাম, এই যে গিট স্ট্যাটাস, মানে ইনিট করলে স্ট্যাটাস ওকে, হ্যাঁ ইনিট করলে স্ট্যাটাস আসবে, ইনিটের আগে কোনো স্ট্যাটাস আসবে না। এবার আমি কি করলাম, স্ট্যাটাস চেক করলাম। এইখানে কিছু জিনিস বলা হয়েছে, গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মাস্টার। ব্রাঞ্চ কি আপাতত ভুলা যান, ব্রাঞ্চ হইছে প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয়, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ, মনে করেন আপনারা যদি 10 জন কাজ করেন তাহলে 10 জনের আমি আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করব, ঠিক আছে? এরকম। তো ব্রাঞ্চ, নো কমিটস ইয়েটস, নো কমিটস, কমিটস মানে হচ্ছে যে চেক পয়েন্টের কথা বলছিলাম না, এক একটা কমিট এক একটা চেক পয়েন্ট ক্রিয়েট করে। কমিট কি করে? চেক পয়েন্ট ক্রিয়েট করে। আনট্র্যাকড ফাইলস, এখন পর্যন্ত গিট আমাদের কোনো ফাইলকে কি করতেছে না, ট্র্যাকিং করতেছে না, বলতেছে আনট্র্যাকড ফাইলস। কি কি আছে? সিএসএস ফোল্ডার। গিট কখনো ফোল্ডারকে ধরে না যদি সেই ফোল্ডার এমটি থাকে। গিট অলওয়েজ কি নিয়ে কাজ করে? ফাইল নিয়ে কাজ করে, ঠিক আছে? যদি কোনো ফোল্ডারকে এমটি রাখেন, দেখেন এখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, সেটা কি ধরছে? ধরে না, কারণ এই ফোল্ডারটা কি এমটি, ঠিক আছে? এমটি ফোল্ডারকে কখনো গিট ধরে না। ক্লিয়ার? ওকে, এবার এখানে কি আসছে? সিএসএস, এখানে কি আসছে? index.html, আনট্র্যাক অবস্থা আছে। এবং এখানে দেখেন তো কি লেখা আছে? ইউ মিন্স আনট্র্যাকড। এবার এখানে আমরা এটাকে ট্র্যাকিং এ নিতে চাই, মানে স্টেজিং করতে চাই।
ঠিক আছে, এখন আমাদের এটা আছে ওয়ার্কিং ডিরেক্টরি, এটাকে কি বলা হয় ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আমরা এটাকে নিব কিসে স্টেজিং এরিয়াতে, স্টেজিং এরিয়া। তো স্টেজিং এরিয়াতে নেওয়ার জন্য আমি বললাম গিট অ্যাড, গিট অ্যাড। যদি আমি শুধু বলি index.html এবং হিট করি, তাহলে দেখেন তো কয়টা ফোল্ডার অ্যাড হয়েছে, কয়টা ফাইল অ্যাড হয়েছে, একটা। কারণ HTML এর এখানে কি আসছে এখন অ্যাডেড এ, আর এখানে কি আসছে ইউ আনট্র্যাক। এবার যদি আমি গিট স্ট্যাটাসটা চেক করি, এটাকে এখানে লেখা কি আছে নিউ ফাইল, এটা মাথায় রাখেন, এটা কি নিউ ফাইল। এটা নিয়ে গিট আগে কখনো ট্র্যাকিং করে নাই, এটাই ফার্স্ট টাইম, ঠিক আছে। আর এটাকে কি করা হয় না, এখনো ট্র্যাক করা হয় নাই। তো স্বাভাবিকভাবে আমাদের প্রজেক্টে তো হাজার হাজার ফাইল থাকতে পারে, সবের আগে তো আর আমি বলতে পারবো না যে গিট ইন্ডেক্স গিট স্টাইল, আমাকে একসাথে বলতে হবে। আগে আমি তাহলে কি করি, এই কমেন্টটা লিখি। এই কমেন্টটা লিখলে কি হবে জানেন, এটা আবার আনস্টেজ হয়ে যাবে। দেখেন কি লেখা আছে আনস্টেজ। এখানে দুইটা ফাইল কাজ করতেছে। index.html ফাইলটা আছে কিসে, স্টেজিং এরিয়াতে। সিএসএস টা কিসে আছে, আনস্টেজিং এরিয়াতে বা ওয়ার্কিং এরিয়াতে, ঠিক আছে। এই ফাইলটা আসে কিসে, স্টেজিং এরিয়াতে। এই ফাইলটা আসে কিসে, এই ফাইলটা আসে হলো যে আমাদের আনস্টেজ এরিয়া বা ওয়ার্কিং এরিয়াতে। স্টেজ এরিয়া বলতে মূলত গিটের তিনটা এরিয়া থাকে, একটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, একটা হচ্ছে স্টেজিং এরিয়া, একটা হচ্ছে রেপোজিটরি এরিয়া। আপাতত আমরা আছি মিডলে, একটা ফাইল আছে আমাদের মিডলে, একটা ফাইল আছে ওয়ার্কিং এ, এবং দুইটা ফাইলকে আমরা পাঠাবো লাস্টে রেপোজিটরিতে। ওকে, এবার আমি এখান থেকে কি করব, আমি বললাম গিট, আমি রিস্টোর করতে চাই, মানে ওটাকে কি বলতে চাই, ডিলিট করতে চাই স্টেজিং এরিয়াতে। কমান্ড দেখেন উপরে লেখা আছে গিট rm, না কপি করবেন না, কপি পেস্ট করলে জীবনে কিছু শিখতে পারবেন না, কপি করলে তো ভুলে যাবেন রে। এখানে এবার কি বলবেন index.html হয়েছে, rm রিমুভ করছি, দেখেন তো আবার ইউ হয়ে গেছে কিনা। ওকে, এবার আমাদের দুইটাকে আমরা চাই যত ফাইল আছে ভাই সব ফাইলকে নিয়ে আনো, যত ফাইল আছে। তা আমি বলবো গিট অ্যাড ডট, গিট অ্যাড ডট, গিট অ্যাডের পরে স্যার ডট দিলে এটা কি সবসময় সব সবসময় কাজ করবে? হ্যাঁ 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 হ্যাঁ, গিট অ্যাড ডট মানেই হয়েছে স্পেস দিয়ে ডট দেন, আবার অ্যাডের লগে ডট দেন না। স্পেস ডট দিলে কি হবে, যত ফাইল আছে যোগ করো। সব সব নিয়ে আসবে। এবার গিট স্ট্যাটাস চেক করেন, শুধুমাত্র অ্যাসেট ফোল্ডারকে ধরে নেই, কারণ এটা কি আছে এমটি আছে, ঠিক আছে। ওকে, এবার আমাদের এতটুকু কাজ হলো। এসএসএস একটা ছবি রাখলে কি ধরতো? এখানে আর একটা, আচ্ছা এটা পরে দেখাইতেছি, যদি পরে একটা হিসাব বুঝে দিলে তখন ক্লিয়ার হয়ে যাবে। rm এর পর যে লেখা CACHED, এটা বলতে কি বোঝায়? কোনটা কোনটা, সেকেন্ড লাইনে rm এর পর, আর এম এর পর এটা, না উপরেরটা, এটা ক্যাশড, ক্যাশড, ক্যাশড ফ্ল্যাগটা মানে হইছে স্টেজিং এরিয়াতে যাওয়ার পর গিট এগুলোকে ক্যাশিং করে, ঠিক আছে। তো আমি ক্যাশটাকে রিমুভ করে ফেলছি। ক্যাশিং মানে এটা তো গুড কোশ্চেন। ক্যাশিং মিন্স হইলো যে আপনি যখন কোন একটা প্রজেক্টে কাজ করবেন, ওই প্রজেক্টে যখন অনেকগুলো চেঞ্জেস হয়, ওই প্রজেক্টটা যাতে দ্রুত রান করার জন্য এখানে একটা মেমোরিতে রাখা হয়, গিটের একটা মেমোরিতে রাখা হয়। দুই ধরনের মেমোরি আছে, একটা মেমোরিকে বলা হয় সেকেন্ডারি মেমোরি, একটা মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। ক্যাশিং করা মানে হচ্ছে প্রাইমারি মেমোরিতে রাখা। লাইক আপনি এভাবে চিন্তা করেন, যখন আপনি কোনো একটা কাজ, মানে র্যামের স্পিড বেশি না রোমের স্পিড বেশি, এটা বলেন। র্যাম হচ্ছে প্রাইমারি মেথড, র্যামের স্পিড অলওয়েজ বেশি, কিন্তু র্যাম কি বেশি ডেটা স্টোর করতে পারে, পারে না। রোম বেশি ডেটা স্টোর করতে পারে, কিন্তু রোমের কি স্লো। তো এই ক্যাশিং মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরি, ঠিক আছে। আমি বলছি প্রাইমারি মেমোরি থেকেও কি করে দাও, রিমুভ করো। প্রাইমারি মেমোরিতে রিমুভ করছে, কিন্তু ওর কি রোম থেকে রিমুভ করছে, রিমুভ করে। ওকে, এইবার আসেন গিট স্ট্যাটাস হইলো, গিটের সকল কিছু নিয়ে আসছি। এইবার আমাদের যেটা করতে হবে, এই যে কোড, এই ফাইলটাকে আমরা এখন যেটা করতে চাই, আমরা চাই আমাদের কাজ শেষ, এখন আমরা চাই এইটাকে এই গিটহাবে রাখতে। গিটহাবে কি করবো এখন, রাখবো। তো গিটহাবে রাখার জন্য আমাদের প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন আপ। আমি সিম্পলি যাব কন্টিনিউ উইথ গুগল, বলতে লাগবে ইমেল দরকার নেই আমার ভাই। এখানে বলছে ইউজার নেম, তো ইউজার নেম দিয়ে দিই আমরা মান 2503। ওকে, কপি করে নেই আর কি, সমস্যা নেই।
হিট করলাম। ইমেল ছাড়া তার অ্যাকাউন্ট হইব? আরে গুগল দা করছি না, তো গুগলে তো ইমেল চলেই যায়। সামনে গুগল দা লগইন কেমনে করতে দেওয়া আমার চিন্তা করেন না, ব্যাকএন্ড পর্যন্ত যান, যদি ব্যাকএন্ড পর্যন্ত টিকে থাকতে পারেন। ওকে, এইবার এটা হচ্ছে আপনার গিট হাবের ইন্টারফেস। আপনাদের ফাঁকা, কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। এবার এখানে দেখেন তো কি আছে, ক্রিয়েট রেপোজিটরি। ক্রিয়েট রেপোজিটরি, এটাকে শর্টকাটে বলা হয় রেপো। তিনটে স্টেজ বলছিলাম না, ওয়ার্কিং স্টেজ, স্টেজিং এরিয়া, রেপো স্টেজ বা রেপোজিটরি স্টেজ। আমরা কয় স্টেজ পর্যন্ত গেছি? ওয়ার্কিং আর স্টেজ। এই যে স্টেজ পর্যন্ত যে আমরা এখানে আসছি, এইখানে আসার পর আমরা একটা ছোট্ট কাজ মিস করে গেছিলাম, এটা একটু খেয়াল করেন। আমার এখানে এখনো এ আছে না, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্ত আমরা বলছি না কাজ শেষ। কাজ শেষ হলে কি করতে হবে? চেক পয়েন্ট ক্রিয়েট করতে হবে। মাথায় রাখবেন, একটা পোর্শন পর্যন্ত কাজ শেষ করার পর কি করতে হবে? চেক পয়েন্ট ক্রিয়েট করতে হবে। চেক পয়েন্ট ক্রিয়েট করার জন্য লিখবেন গিট কমিট, ঠিক আছে। কমিট মানে হচ্ছে চেক পয়েন্টস, হাইফেন এম। হাইফেন এম মানে হচ্ছে মেসেজ। চেক পয়েন্টের একটা মেসেজ রাখতে হয়। ভার্সিটি যারা যারা খেলছেন, লোড গেমের নাম পরে পরে লোড গেম সিলেক্ট করতেন না, একটা মেসেজ থাকতো না লোড গেমের, ওইটার উপরে বেস করে আপনি বুঝতে পারতেন যে আচ্ছা এই যে এদিন হয়েছে, এর আগের লোড গেম, এটা পরের লোড গেম। সিমিলার বিষয়টা এখানেও, চেক পয়েন্টসের নাম দেখতে হবে। তা আমরা আমাদের নাম লিখলাম ফার্স্ট কমিট। আপাতত আমরা লিখলাম কি? ফার্স্ট কমিট। হিট করলাম। যে কোনো নাম দিলে দিব, বাট মিনিংফুল দিলে বেটার। একটু পরে নামের রুলস দিয়ে দেবো, সমস্যা নেই, নামেরও রুলস আছে। ওকে, আপাতত যে কোনো নাম দিলে চলবে। ওকে, তাহলে আমরা গিট কমিট করার পর দেখেন তো এটা পুরো ফাঁকা হয়ে গেছে কিনা। এবং এইবার যদি আপনি গিট কমিট করার পর গিট স্ট্যাটাসটা চেক করেন, দেখেন তো কি লিখছে, অন ব্রাঞ্চ মাস্টার, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। ওয়ার্কিং ট্রি ক্লিন স্টেজিং এরিয়াতে আছে, সব কোথায় আছে? স্টেজিং এরিয়াতে। এখন আমরা এই স্টেজিং এরিয়াতে যা যা আছে সবগুলোকে কই নিয়ে যাব? রেপোজিটরিয়াতে। রেপোজিটরিয়া কার কাছে? রেপোজিটরিয়া থাকে গিট হাবের কাছে। এখানে এটাকে নাম বলা কি? রেপোজিটরি। এবার এখানে আমি বললাম মান, ফার্স্ট লিখি, ফার্স্ট রেপো। আমাদের নাম কি? ফার্স্ট রেপো। ডেসক্রিপশন এগুলো কিছু দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখানে পাবলিক প্রাইভেট করা যায়, আমরা আপাতত পাবলিকে আছি, এটা সবাই দেখতে পারে, সমস্যা নাই। এবার আমরা ক্লিক করলাম কি? ক্রিয়েট রেপোজিটরি, ঠিক আছে। ওকে, এবার একটা ইন্টারফেস আসছে এইরকম। দেখেন তো গিট ইনিট করছি আমরা সবার শুরুর দিকে, ইনিশিয়ালাইজ গিট অ্যাড করছিলাম, গিট কমিট করছি। এইবার এখানে একটা আছে কি? গিট ব্রাঞ্চ হাইফেন এন্ড মেইন। আচ্ছা, ব্রাঞ্চ কি আপাতত ভুলা যান, দেন তো এখানে মাস্টার লেখা আছে কিনা। কিন্তু আগে একটা সময় মাস্টার ব্রাঞ্চকে মূল ব্রাঞ্চ ধরা হইতো, বাট এখন যে ব্রাঞ্চটাকে মূল ব্রাঞ্চ ধরা হয় সেটার নাম হচ্ছে মেইন। তা আমাদের এই ব্রাঞ্চের নামটাকে মডিফাই করতে হবে। তো নামটাকে মডিফাই করার জন্য আবারও বলতেছি, কপি করে নিয়ে আসবেন না, লিখবেন গিট ব্রাঞ্চ হাইফেন বড় হাতের এম মডিফাই। কি করতে চাই? এটাকে নাম কি দিতে চাই? মেইন। চেঞ্জ হয়েছে মেইন, ব্রাঞ্চের নাম চেঞ্জ করে ফেলছি। ওকে, এবার এখানে বলছে গিট রিমোট অ্যাড অরিজিন। ওকে, এইবার এই যে গিটে আমাদের লোকালি যে ফাইলটা আছে, এই ফাইলটাকে জানে কার কাছে যেতে হবে, কোন সার্ভারে যেতে হবে, কোন গিটহাবের অ্যাকাউন্টে যেতে হবে, গিটহাবের অ্যাকাউন্টের কোন রেপোতে যেতে হবে, ওর কি জানা আছে? জানা নাই। এখন আমরা কি করব? একটা ভার্চুয়াল লিংক করব, ঠিক আছে। একটা রিমোট কানেকশন আমরা বিল্ড করব। তো এই রিমোট কানেকশনে দেখেন কি লেখা আছে, http://github.com। দেখেন তো আপনার ইউজার নেমটা দেওয়া আছে কিনা, মান 2500 দিন। এরপরে কি আপনার রিপোজিটরির নামটা দেওয়া আছে? ওকে, এবার আমাদেরকে, আমি যা সাইডে কপি করতেছি, কারণ এটা হাতে লিখতে গেলে ঝামেলা। এটাকে কপি করার জন্য এখানেও ক্লিক করতে পারেন, ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে কপি করে নিলেন। কপি করার পর এখানে এসে বলবেন গিট রিমোট, স্বাভাবিকত রিমোট কানেকশন, রিমোট অ্যাড। রিমোট অ্যাড করবা কোন নামে অ্যাড করবা? অরিজিন নামে। এই অরিজিনকে কি বলা হয়? নেম। অরিজিনটা কি? নেম। গিট রিমোট অ্যাড এতটুকু হচ্ছে কমান্ড, গিট রিমোট অ্যাড এতটুকু কি? কমান্ড। অরিজিনটা কি? নাম। এখানে আমরা যে কোনো নাম দিতে পারতাম, ঠিক আছে। আমরা অরিজিন নাম দিলাম। এরপরে লিঙ্কটাকে বললাম, তার মানে বললাম কি গিট রিমোট একটা অ্যাড করবা, রিমোট কানেকশন অ্যাড করবা, নাম কি দিবা? অরিজিন। হিট করেন। এবার যদি চেক করতে চান অ্যাড হয়েছে কিনা, তাহলে লিখবেন গিট রিমোট
-v ভার্সন আসছে। একটা কমিট হচ্ছে ফেচ করার জন্য, একটা হচ্ছে পুশ করার জন্য। ফেচ পুশিং একটু পরে বুঝা দিব, চিন্তা নেই। একটা হচ্ছে ফেচ করার জন্য, একটা হচ্ছে কি পুশ করার জন্য। ফেচ মানে হচ্ছে ডেটা নিয়ে আসা, পুশ মানে হচ্ছে ডেটা দিয়ে আসা, ঠিক আছে। এবার এখানে আসেন, এবার এখানে আপনারা বলবো হ্যাঁ ডাউনলোড আপলোড ওয়ান কাইন্ড অফ এটা ইমেন করতে পারেন। ওকে, এবার আমাদের কি করতে হবে, আমরা এবার ওকে দিতে চাই না, গিটহাবে দিতে চাই না। দেখেন তো কি লেখা আছে, বুঝতে পারছেন? পুশ ফেচ করতে আসলো, এখান থেকে এখন পুশ আসছে। এবার আমরা গিট পুশ, কোথায় পুশ করতে চাই এটা বলতে হবে। কোন ব্রাঞ্চে কোন অরিজিনে, কোন ব্রাঞ্চে কোন অরিজিনে পুশ কোথায় করতে চাই, কোন ব্রাঞ্চে কোন অরিজিনে। তাহলে আমরা এখানে বলবো কি গিট পুশ মেইন অরিজিন, মেইন ব্রাঞ্চে অরিজিন রিমোটে, ঠিক আছে। এইটার আগে একটা ফ্ল্যাগ দেখতে পারতেছিলেন আপনারা, সেটা হলো -u, এটাকে বলা হয় আপস্ট্রিম, ঠিক আছে। আপস্ট্রিম, আপস্ট্রিম মিনস হইলো আমি যদি এটাকে এখন -u দিয়ে করে দেই, তাহলে সেকেন্ড টাইম আমি গিট পুশ মেইন অরিজিন আর লিখতে হবে না। সেকেন্ড টাইম যদি গিট পুশ লিখি, অটোমেটিক্যালি হিট করবে কোথায়, মেইন অরিজিনে হিট করবে, মানে ডিফল্ট হিট করা, ডিফল্ট টাইপের ক্রিয়েট করা। এবার আমরা হিট করব, এসব এই লেখার মাঝে যদি স্পেস আর দুই তিনটা বাড়ায় দেয়া লাগে, স্পেস দিলে সমস্যা নেই, মাঝখানে স্পেস। হ্যাঁ, রেস্ট তো বুঝলাম, বাট অরিজিনটা বুঝলাম না। অরিজিন হচ্ছে নাম স্যার, মানে এই যে রিমোট অ্যাড করলেন না, হ্যাঁ, এই রিমোটের নাম। একটা ফাইলকে মাল্টিপল গিটহাবে রাখা যায়। এখন যদি আমার গিটহাবে আমি এই ফাইলটাকে রাখতে চাই, তাহলে আমি আরেকটা নাম দিতে হবে না রিমোটের। তখন আমি এটার নাম দিলাম যে হয়তো বা রাইয়ান নামে দিলাম, ঠিক আছে। এখন যেটা নাম দিয়েছে অরিজিন নাম দিয়েছে, অরিজিনটা হচ্ছে নেম, ঠিক আছে। ও কোন রিমোটে যাবা, মাল্টিপল রিমোট হইতে পারে, একটা গিটহাবে 10টা 12টা রিমোট হইতে পারে, প্রোডাকশন লেভেলে অনেক রিমোট থাকে। ওকে, এইবার আমরা যেটা খাবো সেটা হচ্ছে এরর। আসেন খাই। ওকে, কেন, গুড। তার কিছু করা নাই। তাও কিছু তো খাইলাম, এরর খাইতেছি। ওকে, এবার এরর খাইতেছি, এটার পিছনের কারণ হলো আমরা কিছু কনফিগারেশন বাদ দিছি, ঠিক আছে, এই এররটা খাওয়ার জন্য। তো প্রথমে কিছু কনফিগারেশনের হিসাব নেই। প্রথমেই আমরা যদি এখানে লিখি ক্রেডেনশিয়াল, এখানে আপনাদের যেতে হবে না, ঠিক আছে। উইন্ডোজ ক্রেডেনশিয়াল আপনাদের যেতে হবে না, আমাদের কেন যেতে হইতেছে, কারণ আমাদের এই পিসিটা শেয়ার্ড পিসি, আপনার পিসিটা শেয়ার্ড না। তা আমি এখানে আসবো উইন্ডোজ ক্রেডেনশিয়ালে, তাও দেখা রাখেন, দেন তো গিটহাব আছে কিনা, কার নাম আছে, এমডি ওয়াসিম। ওরে সর্বপ্রথম কি করতে হবে, এটা কে রায়? এর আমগো আরেক মেন্টর, বাদ দিয়ে দিচ্ছি, ওরে ডিলিট করে দিলাম, ঠিক আছে। কারণ আমারটা অ্যাড করতে হবে, ও আবার আমারটা করার টাইমে কি করবে, ওরে ডিলিট করবে, ঠিক আছে। তো এই প্রসেস হইতেই থাকে। তো ওরে ডিলিট করছি, ডিলিট করার পরে আমাদেরকে আরো একটা অপশন চাবে, বলতে ভাই কিছু পাইতেছি না, কোন জায়গায় যে যাবো, কই যে যাবো, কিছুই বলতেছো না। কেন বলতেছে না, কেন পাচ্ছে না, এটার পিছনে কিছু রিজন আছে। আমরা যদি এখানে আসি, গিট বলি কনফিগ হাইফেন গ্লোবাল, ঠিক আছে, ইউজার ডট নেম, দেন তো কার নাম আসছে, ও হিট করতেছে অসীম রে, আর অসীমের ওইখানে তো রেপোজিটরি মান ফার্স্ট ইউনিয়নে তো কোনো কিছু নাই, লিঙ্ক তো নাই, ও খুঁজে পেতেছে না। আপনাদের যে কাজটা করতে হবে শুরুর দিকে গিট নামানোর সাথে সাথে যে কাজটা করবেন সেটা হলো গিট কনফিগ হাইফেন গ্লোবাল ইউজার নেম কোটেশন বলবেন মান, আপনাদের যে ইউজার নেমটা দিবেন সেটা 2500, আমি বললাম কি 3 দিয়ে আমি হিট করলাম। এবার যদি হিট চেক করেন, দেখেন তো কি আসছে, 2503 আসছে। এবার সিমিলার ভাবে চেক করেন ইমেল, আসছে কে, ওয়াসিম। এরর সরাতে হবে, তো এরর সরানোর জন্য এখানে এসে আবার কি করব, কোটেশন দিব। আর আমাদের যে মেইলটা আছে, সেটা আমাদের নিজেদের পিসিতে তো এই কাজটা করা লাগবে। কনফিগার কাজটা করা লাগবে, প্রথমবার সেট আপ করা লাগবে। প্রথমবার কনফিগার সেটআপ করতেই হবে। প্রথমে এটা তো ফাঁকা থাকবে, বিষয় যে এখানে পাওয়া হ্যাঁ ভিএস কোডে হ্যাঁ, বিএস করে কেন, গিটের যে কোনো জায়গায় ওপেন করলেই হবে। স্যার, আমি যদি গিটহাব অ্যাকাউন্ট মানে দুইটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলি, এখন দুইটা অ্যাকাউন্ট আমার কাজ করতে গেলে এইভাবে ইমেল চেঞ্জ করে দিতে হবে, হুম, আর নাহলে কাজ করতে না।
আনালে কাম করতে কেমনি মানে আমি এই কোডটা আমি আপনি দুইটা গিটহাব অ্যাকাউন্ট খুলবেন কে দুইটা অ্যাকাউন্ট খুলবেন কে এটা করাকে কি দরকার বললাম আর ইমেলটা এটা তার ফেসবুক না যে একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন একটা রিয়েল অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে দুইটা অ্যাকাউন্ট খুলবেন কে খুলো তো কোনো কারণ নাই যদি খুলেন তাহলে বারবার চেঞ্জ করবেন বসে বসে স্যার এটা চেঞ্জ করলে ফার্স্ট এটা হিট করবে যেটা থাকবে না ওটা তো হিট করবে না যেটা লগইন থাকবে ওটা করবে স্যার এটা কোন স্টেপে করতে হবে এটা একবারে ফার্স্ট স্টেপে করবেন আমি এরর দেখানোর জন্য লাস্ট স্টেপে নিয়ে আসছি আপনারা করবেন git config global -- user name এটা শুরুর দিকেই করবেন আপনারা যে ফার্স্ট যে টার্মিনালে আমরা হ্যাঁ একবারে টার্মিনাল ওপেন গিট নামানোর পর এই কাম করে দিবেন গিট নামাইছেন গিটহাব ডাউন গিটহাবে লগইন করছেন করার সাথে সাথে এই কাজ ডান শেষ এই কাজ শেষ এবার এখানে হিট করি হইছে মেল সেট করা হয়ে গেল এবার গিট পুশ করেন তো দেখেন এবার কি ঘটে এইবারও কেন ঝামেলা করতেছে দাঁড়ান ভুল করছে আমরা একটা ভুল করেছি আরে উল্টা পাল্টা দিছি অরিজিনটা আগে দিতে হবে এটা মাথায় রেখেন স্যার একটু এখানে মিস্টেক হয়েছিল ইউ এরর আসবে মানে এরর আসতে এমনিও বাট এখানে একটা ভুল ছিল কি অরিজিনটা আগে পিছিয়ে হয়েছিল গিট পুশ ইউ অরিজিন মেইন এবার হিট করেন এবার চলে যাবে এবার আমার কাছে দেখেন তো কি চাইছে সাইন ইন আমার ব্রাউজারে সাইন ইন করা আছে না গিটহাব এবার আমি যদি এখানে ক্লিক করে আমার ব্রাউজার ওপেন হবে দেখেন এই তো ওপেন হচ্ছে আরেক ব্রাউজারে না লিংকটাতে ধরবেন কপি এটাতে ক্লিক ক্রস করবেন যে ব্রাউজারে আপনার গিটহাব লগইন আছে আমাদের ক্ষেত্রে এই ব্রাউজারে লগইন আছে এই ব্রাউজারে হিট করবেন চাইছে অথরাইজেশন ইকোসিস্টেম অথরাইজ করে দিলাম এবার এখানে আসেন দেখেন পুশ হচ্ছে গেছে সব চলে আসছে এবার আপনি জাস্ট এখানে গিটহাবের এই জায়গাটায় আসেন কই গেল গিটহাব আইসা একটা রিলোড করেন কোড চলে আসছে তাহলে যে আপনি এক ব্রাউজারে আরেক ব্রাউজারে জিনিস দিলেন না কপি করে এটা কি মানে সব সময় তাহলে যেটা নিবেন ওটাতে একবার সেট করে দিলেও হ্যাঁ একবার সেট করে তাহলে কিছু লাগবে না স্যার তাহলে প্রত্যেক প্রজেক্টের স্যার, প্রজেক্টের ওয়াশিং ক্ষেত্রে কি হ্যাঁ? এরকম করতে হবে? ওয়াসিং কোয়েস্ট ও, ও আচ্ছা এটা এটা আসছে কেন এবার এটা বলি এইটা আসছে কারণ আমরা কনফিগ করার আগে কমিট করছিলাম না তখন কার নামে কমিট হয়েছে ওয়াসিমের নামে কমিট হয়েছে এবং এটা চেক করার জন্য যেটা করবেন আরেকটা কমান্ড শেখা ফেলেন গিট লক দেখেন তো কার নাম আছে অথর ওয়াসিম ঠিক আছে কারণ ওরটা ফার্স্টে ছিল আমরা কমিট করে ফেলছিলাম এবং কতক্ষণ আগে কমিট করছি দেখেন তো 10 মিনিট ধরে আমরা আলোচনা করতেছি কমিট করার পর ঠিক আছে তো এই কারণে ওই নামটা গেছে বাট এখন কমিট করলে আর যাবে না এইখান তার সরাতে পারবেন না এইখান থেকে সরাতে পারবেন কিন্তু ওইটা মধ্যে আরো অনেক কাহিনী করতে হবে ওই কাহিনী করার দরকার নেই আপাতত থাকুক না ওর নাম কি ওকে এবার আমাদের এখানে আসছে ওকে যে কোনো নতুন প্রজেক্টের ক্ষেত্রে এই পুরো স্টেপ করতে হবে config-টা একদম initial কনফিগটা ইনিশিয়াল অবস্থা নতুন প্রজেক্টের ক্ষেত্রে কমান্ড হচ্ছে git init করা git add করা তারপরে git commit করা দেন হচ্ছে git পুশ মানে অরিজিন অ্যাড করা পুশ করা শেষ প্রজেক্টে এইবার যেটা করতে হয় এতটুকু হয়েছে গিটে এবার দেখেন কি হয়েছে যদি কোনো কারণ আপনার পিসি থেকে এই ফাইল ডিলিটও হয়ে যায় ডাজন্ট ম্যাটার ঠিক আছে এবার চলেন আমরা এটা ডিলিট করে দিব আসেন ভিএস কোড ক্লোজ করেন এইখানে কি ছিল আমাদের এটা না শিফট ডিলিট একবারে ডিলিট করে দিচ্ছি নাই এরার এইবার আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন এটার ব্যাকআপ এখানে রয়ে গেছে এখন গিটহাবে রেখে দিলে আপনার জন্য ওটা সিকিউর কখনো এটা হারাবে না যদি না গিটহাবের সার্ভার চলে যায় ওকে ওকে এবার এখানে দেখেন দুই ধরনের ওয়ে আছে দেখেন একটা লিংক দিতে স্যার একটা কি দিয়েছে ডাউনলোড জিপ যদি আপনি ডাউনলোড জিপ করেন তাহলে গিটের কোনো কনফিগারেশন আসবে না মানে গিটে আমরা যে কমিট করলাম না এগুলো এখন আর আসবে না ডাউনলোড কখন করবেন লাইক আপনি যে রিঅ্যাক্টের কথা বললাম না রিঅ্যাক্ট যদি আপনি কোডটা দেখতে চান তাহলে কি করবেন ডাউনলোড করবেন আর যদি রিঅ্যাক্টে কোনো কাজ করতে চান তাহলে কি করবেন ক্লোন করবেন দুইটা কমান্ড এই ডাউনলোড কখন করবেন যদি আপনি জাস্ট কোড দেখতে চান আর যদি ওই কোডে কাজ করতে চান তাহলে ক্লোনিং করতে হবে এখন আমরা ক্লোনিং করব এই প্রজেক্টটাকে ক্লোন করার জন্য এই ইউআরএলটাকে ক্লিক করবেন কপি করবেন এই ইউআরএলটাকে কপি করলাম এবার আমরা আমাদের এইখানে আইসা গিট ওপেন করি git bash এবার আমরা একটা কমান্ড লিখব git clone git কি করো
ক্লোন করা। এখন কি করে ক্লোন করা মানে কিন্তু কপি করে ফেলা। শিফট ইনসার্ট দিলে কি হয়, কপি পেস্ট হয়। হিট করেন, চলে আসছে গিট ক্লোনিং। এবার কি করেন, সিডি কি নামে ছিল, মান স্পেস দিয়ে ছিল না, না মান গিট ছিল, ভুল করে সিডির নো মান গিট নামেও ছিল না, এটা কি নামে ছিল রে, ও ফাস্ট রেপো, সরি ফাস্ট রেপো। ক্লোনের আমরা রেপোজিটরি নাম দিছে কি, ফাস্ট রেপো। এই না না, এইটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, ফাস্ট রেপো। এটার নাম যা দিব এই নামই আসবে, ফাস্ট রেপো। ফার্স্ট নামে কি ছিল রে স্যার, ও হাইফেন ছিল, তাহলে হাইফেন দিল তার এই কোটেশন, ওই যে সিডি আসছি ফার্স্ট রেপোতে। তো খেয়াল রাখবেন যে গিটে কি নাম দিস, মানে গিট হবে কি নাম দিছেন সেটা। তো এবার করেন কোড ডট ভিএস কোড ওপেন, চলে আসছেন। এবার আপনি যেখানে আইসা যদি একটা দেখেন, এই HTML আইসা মনে করেন একটা চেঞ্জেস করে চলেন। HTML মনে করেন আপনার প্রজেক্ট তার একদিনে শেষ হয় না, কয়েকদিন সময় লাগে। চেঞ্জেস করলাম, দেন তো কি আসছে এখানে, মডিফাইড। এবার যদি আপনি গিট স্ট্যাটাস চেক করেন, কি আসছে এখানে, মডিফাই। নিউ ফাইল আসছে না মডিফাই আসছে, মডিফাই আসছে। এবার আমি যদি এই যে কাজ চেঞ্জ করলাম না, এখন আর রিমোট কিছু করতে হবে না। এখন আমরা যে কাজটা করব, গিট অ্যাড করতে হবে না, কারণ এটা কিসে আছে, ওয়ার্কিং এ আছে, এটাকে স্টেজ এরিয়াতে নিতে হবে, তাহলে অ্যাড করতে হবে। আর তারপরে কি করতে হবে, অ্যাড করার পরে কি করতে হয়, কমিট করতে হয়। এই যে দেখেন এই ফাইলটা কি নিউ ফাইল না মডিফাই ফাইল, মডিফাইলের ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হলো গিট কমিট -am। am মানে হচ্ছে অ্যাডও করবা, মানে মেসেজিংও করে দিবা। এবার আমরা বললাম চেঞ্জেস অন, একসাথে করে ফেললাম, দুইটা স্টেপ একসাথে করে ফেললাম, চেঞ্জেস অন HTML ফাইল। ওকে হয়ে গেল। এবার গিট স্ট্যাটাস চেক করেন, আছে আর কিছু। এবার কি করবেন, কাজ শেষ না, ওকে বলেন কোনটা কোনটা, এটা এই যে কোন টেক্সট, না না এটা তো যে কোনো কিছু লিখতে পারেন, আপনার মনের খুশি, প্যারাগ্রাফ লিখলে প্যারাগ্রাফ লিখেন, ডাজন্ট ম্যাটার। এইবার আমাদের কি করতে হবে, অ্যাড করলাম, কমিট করলাম, এবার কি গিটহাবের কাছে দিতে হবে না, গিট পুশ। এইবার আর আমাকে মেইন অরিজিন মেইন লিখতে হবে না। কেন লিখতে হবে না, কারণ আমি এখানে একটা হাইফেন ইউ দিছিলাম না, হাইফেন ইউ মানে হচ্ছে ডিফল্ট হয়ে সেট করে নেবা। এবার গিট পুশ মানে কোথায় হিট করবে, ওইটাতে হিট করবে। এবার গিট পুশ সেট করেন, ওই যে চলে গেছে। এবার এখানে আসেন, হিট করেন, সেকেন্ড কমিট আসছে, এইবার আমাদের নামে আসছে, কমিট হয়ে গেছে। কারণ এবার তো আমাদের নামে আমরা সেট করছিলাম না। এবার এখানে এসে যদি h1 হ্যালো ওয়ার্ল্ড লেখেন, লিখবেন সবাই মিলে, সমস্যা নেই। না প্রতিবার পুশ করা লাগে। এবার আবার কি করবেন, সেম কাজ করলেন, গিট মডিফাই ফাইল না এটা, তাহলে আমরা সরাসরি কি করতে পারি, গিট কমিট -নেম, এখানে এসে কি বলতে পারি, অ্যাড হ্যালো ওয়ার্ল্ড, আরে হ্যালো ওই সমস্যা, HTML ফাইল জাস্ট এটা লিখে আমরা কি করলাম, হিট করলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, গিট পুশ। স্যার আমরা যদি ক্লোন করে এটা না আনতাম, মানে নিজে একটা কোড করতে প্রথম, তখন কি এম এসব এই দিলে এখন সবই লেখা যাবো। ক্লোন করছিলাম জাস্ট ক্লোন কমান্ডটা দেখানোর জন্য, আর কিছুই না। এবার আবার রিলোড করেন, আবার ওই জাতীয় কমান্ড আসে, এবং এটা হিস্ট্রি, একবার হিস্ট্রি আছে, কোন টাইমে কোন জায়গায় গেছেন, ইভেন পরে দেখাবো নে, এই যে হিস্ট্রি আছেন না, সেটা জাদু করে এই পুরো ফাইলটা আবার ফার্স্ট হিস্ট্রিতে চলে যেতে পারবো আমরা, যাই ওইখান থেকে আবার কাজ শুরু করতে পারবো, আবার এখানে আসতে পারবো।
হ্যাঁ, এখন অনেক কিছু নিয়ে খেলা হবে, এত সহজ না। গিফট বললাম না, এমন একটা জিনিস যেটা সব সেক্টরের কাজে লাগবে, ঠিক আছে? এটার মাস্টারি যত করবেন সব সেক্টরের কাজে লাগবে। এখানে অনেক সেটিংস আছে, আপনার এখানে অনেক সেটিংস পাবেন, এটা পাবেন, ওটা পাবেন। স্যার PS4 এর টার্মিনালের আরেকটা ফ্যাক্টরি রয়েছে, ওটাতেও কি করা যাবে? যে কোনো জায়গায় করতে পারবেন, সমস্যা নেই, টার্মিনাল হইলেই হইলো। স্যার 8টা বাজতে হ্যাঁ 8টা বাজতে হ্যাঁ, শেষ আজকে এদিকেই।